সবাইকে শুভকামনা এবং কৃতজ্ঞতা। আহ, আজকে আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস এর যে শিক্ষার যে পূর্ণাঙ্গ যে প্রস্তুতি আছে এর বিষয়ভিত্তিক অংশের মার্কেটিং পার্টের আমাদের আজকে একদম আমরা পুরো কোর্সের একদম শেষের দিকে চলে আসছি। আজকে আমাদের যেই লেকচারটা হবে এই লেকচারটা লেকচার 9। তো এই লেকচারটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা একটা মানে ডিফারেন্ট কম্বিনেশন হয়ে গিয়েছে, যদিও আমি বিষয়টা একটু পরে আপনাদেরকে ডিটেলসে বলবো। তো আজকে আমাদের বিষয়ভিত্তিক অংশের মার্কেটিং পার্টের আমি আপনাদের সাথে আছি বরাবরের মতো। আপনারা জানেন আমার নাম মাহফুজুর রহমান, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। আহ, আজকে আমাদের যে টপিকটা একটু একটু আমাদের কাছে একটু একটু ডিফারেন্ট। আমি আপনাদের গাইডলাইন ভিডিওতে অলরেডি বলেছি যে একটু সিলেবাসটার মধ্যে একটু মিসম্যাচ হয়েছে, মানে হয়েছে বলতে হয়তো ওনারা কোনো একটা অবজেক্টিভ নিয়ে দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে জিনিসটা একটু প্রপারলি আরও একটা ডিফারেন্ট ওয়েতে করা যেত, বা মানে দ্যাট মিন্স সিলেবাসটা একটা সিস্টেমেটিক ওয়েতে আনা যেত। তো যাই হোক, এখানে তিনটা ডিফারেন্ট টপিক আছে নিয়ে আমরা আজকে আলোচনা করব। টপিকটা গুরুত্বপূর্ণ কেন, পার্ট 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার এইটাই, লেকচার 9। এবং যদি আমরা টোটাল আমাদের যেই টোটাল যেই টপিকগুলো আছে বা যে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে আমরা যদি টপ যে 5টা টপিক যদি সিরিয়াল ধরি, বা টপ যদি 3টা আপনি যদি লেকচার আমাকে মানে বলতে পারেন যে কোন লেকচারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন লেকচারগুলো বেশি আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে, এর মধ্যে অবশ্যই লেকচার 9 থাকবে। তো লেকচার 9-এ আজকে আমরা পড়ব কোম্পানি অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্রিয়েটিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং ডেভেলপিং নিউ মার্কেট অফারিং। এখন এই কোম্পানি এবং মার্কেটিং স্ট্র্যাটেজি এটা আমরা চ্যাপ্টার 2-তে পড়ে আসছি, মানে প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ের ফিলিপ কটলারের বইতে আমরা বলছি, চ্যাপ্টার 2 আমরা পড়ে আসছি। ক্রিয়েটিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমরা জানি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমাদের চ্যাপ্টার 18, এবং ডেভেলপিং নিউ মার্কেট অফারিং এটা আমরা জানি আমাদের চ্যাপ্টার নাম্বার 9। এই যে তিনটা দেখেন, তিনটা ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে যদিও এটা দেওয়া হয়েছে, বাট স্টিল আমরা যেহেতু মার্কেটিংয়ের টপিক আমরা অনেকটা রিলেট করতে পারবো। তো চ্যাপ্টার 2টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই শুরুতে এখানে মার্কেটিংয়ের মেজর কনসেপ্টগুলো এখানে আলোচনা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ওই যে আপনাদের বিসিজি ম্যাট্রিক্স বা যেটাকে আমরা এসবিইউ মানে বলি, বা আরেকটা আলোচনা করা হয়েছে এখানে আপনার আনসফ ম্যাট্রিক্স বা প্রোডাক্ট মার্কেটিং এক্সপেনশন গ্রিড। তো সেইটা আমাদের চ্যাপ্টার 2-তে আছে, এটা আজকে আমরা পড়বো। আর ক্রিয়েটিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমরা তো জানি কেন গুরুত্বপূর্ণ, বিকজ ওখানে কম্পিটিটরদের বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট বলা আছে, লাইক মার্কেট লিডার, মার্কেট ফলোয়ার, মার্কেট চ্যালেঞ্জার, মার্কেট ফলোয়ার, মার্কেট নিচার, এই ব্যাপারগুলো এখানে আছে। অ্যান্ড চ্যাপ্টার 3 যেটা লাস্ট টপিক, সেটা হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস বা নিউ প্রোডাক্ট ডেভেলপিং নিউ মার্কেট অফারিংস। হ্যাঁ, এইটা আমাদের আছে, এটা আমাদের চ্যাপ্টার 9 থেকে আমরা সেটা পিক করেছি। সো আমরা সামনের দিকে যাই। তো সিলেবাস অনুযায়ী আমরা একটু দেখে নিই কী কী টপিক আমাদের আছে। সিলেবাস অনুযায়ী আমাদের যে টপিকগুলো আছে, এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 থেকে যেগুলো, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের ডেফিনেশন, ডিফাইনিং মার্কেট ওরিয়েন্টেড মিশন, সেটিং কোম্পানি অবজেক্টিভ অ্যান্ড গোলস, কীভাবে কোম্পানি অবজেক্টিভ মানে সেট করতে হবে, বিজনেস পোর্টফোলিও কীভাবে ডিজাইন করতে হবে, প্ল্যানিং মার্কেটিং অ্যান্ড পার্টনারিং টু বিল্ড কাস্টমার রিলেশনশিপ, মার্কেটিং প্রসেস আমরা একটু দেখবো, অ্যান্ড ম্যানেজিং মার্কেটিং এফোর্ট। এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 2। অলমোস্ট পুরোটাই কাভার করেছে সিলেবাসে, অলমোস্ট মানে খুব বেশি কোনো কিছু বাদ যায় নাই, সবগুলো টপিকে চলে আসছে। আর ক্রিয়েটিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থেকে আমরা দুইটা ভিউ পয়েন্ট থেকে এখানে দেখছি। একটা হচ্ছে যে কম্পিউটার অ্যানালাইসিস যে স্টেপগুলো আছে, আইডেন্টিফাইং, অ্যাসেসিং, সিলেক্টিং। আরেকটা হচ্ছে সিলেক্টিং কম্পিউটার্স টু অ্যাটাক অ্যান্ড অ্যাভয়েড, ডিজাইনিং এ কম্পিটিটিভ ইন্টেলিজেন্স সিস্টেম, এটা একটা টপিক। আরেকটা টপিক হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজির মধ্যে অ্যাপ্রোচেস টু মার্কেটিং স্ট্র্যাটেজি, বেসিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস, কম্পারেটিভ পজিশন, এর প্রত্যেকটা মার্কেটের যারা আছে লিডার, চ্যালেঞ্জার, ফলোয়ার, তাদের স্ট্র্যাটেজিগুলো। এই হচ্ছে আমাদের সেকেন্ড টপিকের যেই মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। অ্যান্ড দ্য লাস্ট যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস ইন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। কী কী চ্যালেঞ্জ আছে, অর্গানাইজেশন অ্যারেঞ্জমেন্টগুলো কী, বাজেট কী, দেন অর্গানাইজিং নিউ প্রোডাক্ট কীভাবে তৈরি করতে হয়, নিউ প্রোডাক্ট ম্যানেজিং নিউ প্রোডাক্ট প্রসেস, কীভাবে নিউ প্রোডাক্টটা তৈরি করতে হয়, আইডিয়াস থেকে আইডিয়া স্ক্রিনিং, আইডিয়া ডেভেলপিং, এই যে প্রসেসটা আছে যে আমরা 7টা 8টা যে প্রসেস স্টেপ আছে সেটা।
তো এরপরে এটা কীভাবে কমার্শিয়ালাইজেশন করা যায়, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কীভাবে, মার্কেট টেস্টিং, কমার্শিয়ালাইজেশন, তারপর অ্যাডপশন প্রসেসের কথা বলা হয়েছে। যদি আমরা অ্যাডপশন অলরেডি আমরা পড়েছি, আপনাদের মনে আছে। অ্যাডপশন প্রসেসের স্টেপসগুলো আছে, যে ফ্যাক্টরগুলো আছে সেটা এখানে মানে থাকবে। সরি, আমি কি আমরা শুরু করি। আমাদের ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যে কোম্পানি স্ট্র্যাটেজিক প্ল্যানিং মানে ডিফাইন কিভাবে করা হয়, দেন আমরা আস্তে আস্তে স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিয়ে আরো একটু ভিতরে যাব। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ আ প্রসেস অফ ডেভেলপিং অ্যান্ড মেনটেনিং এ স্ট্র্যাটেজিক ফিট বিটুইন দ্য অর্গানাইজেশনস গোল অ্যান্ড ক্যাপাবিলিটিস অ্যান্ড ইটস চেঞ্জিং মার্কেটিং অপরচুনিটিস। খুবই গুরুত্বপূর্ণ কিছু টার্ম বলা হয়েছে, এগুলো একটু ইন ডিটেলে বোঝার চেষ্টা করছি। বলছে এটা একটা প্রসেস। কি প্রসেস? ডেভেলপিং অ্যান্ড মেনটেনিং স্ট্র্যাটেজিক ফিট, মানে কোম্পানি স্ট্র্যাটেজিক্যালি ফিট হবে, মানে দ্যাট মিনস সিস্টেমেটিক্যালি ফিট হবে বিটুইন দ্য অর্গানাইজেশনাল গোল এবং ক্যাপাবিলিটিস। এখন আমার কাছে আছে 10 টাকা, তো ডেফিনেটলি ইটস নট পসিবল টু, মানে 10 টাকার উপরে আমাকে খরচ করা কখনো পসিবল না। ঠিক এমনইভাবে 10 টাকার নিচে আমাকে খরচ করাটা আমার জন্য ঠিক হবে না। কারণ কি, আমাকে 10 টাকা আছে, আমি প্রপারলি কেন 10 টাকা খরচ করতে পারলাম না। আমি যদি এখন 10 টাকার জায়গায় 8 টাকা খরচ করি, তাহলে 2 টাকা কি থাকতেছে আমার, মানে আনইউজ থেকে যাচ্ছে, 2 টাকা আনইউজ থেকে যাচ্ছে। এটাও কিন্তু পজিটিভ জিনিস না। আবার 10 টাকার উপরে চাইলে তো আমি খরচ করতে পারবো না, চাইলে আমি 12 টাকা খরচ করতে পারবো না, তাহলে আমি 2 টাকা কোথেকে আনবো? তাহলে এটা একটা এক্সাম্পল দিলাম যে কোম্পানির ক্যাপাবিলিটিস এবং কোম্পানির গোলের সাথে কি করে একটা অ্যালাইন করে, এটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং। খুব সহজভাবে বিষয়গুলো শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, তাহলেই আলটিমেটলি আপনি আপনার যেই মানে, কারণ এমসিকিউ কোশ্চেনের সলিউশনের জন্য বা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে ছোট ছোট আকারে প্রত্যেকটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। আপনি যদি ইন ডিটেইলে যান, তখন কিন্তু আপনি তবে ডেসক্রিপটিভ কোশ্চেন ভালো অ্যান্সার করতে পারবেন, কিন্তু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি খুবই উইদিন এ লাইন আর 2 লাইন আর সিঙ্গেল লাইন 3 লাইনের মধ্যে জিনিসটাকে মাথায় রাখা। তাহলে কি দাঁড়ালো? স্ট্র্যাটেজিক প্ল্যানিং এটা একটা প্রসেস। কি প্রসেস? ডেভেলপিং করা এবং মেনটেনিং করা। কি মেনটেন করতে হবে? একটা স্ট্র্যাটেজিক ফিট, মানে একটা পজিশন আমাকে আনতে হবে, যে পজিশনটা হবে অর্গানাইজেশনের গোল কি, অর্গানাইজেশন আমি কি গোল সেট করেছি এবং আমার কি ক্যাপাবিলিটিস আছে সেটার মধ্যে। 10 টাকা মানে টাকাটার একটা অ্যামাউন্ট দিয়ে একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করলাম। ওকে, সরি। ওকে, সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর একটা স্পেসিফিক প্রসেস আছে, যেটা আমাদের বইয়ে আছে, আমরা ওই বই থেকে এখানে পিক করেছি। যে মানে প্রথমে আপনাকে যেটা করতে হবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস করার সময়, আপনাকে প্রথমে যেটা করতে হবে যে ডিফাইনিং কোম্পানি মিশন। কোম্পানির মিশন, ভিশন, গোল, অবজেক্টিভ, এগুলো আপনারা হয়তো ডিটেলে জানেন, তারপরেও আলটিমেটলি আমি একটু শর্ট করে বলে দিচ্ছি যে মিশনটা হচ্ছে আলটিমেটলি কোম্পানি মানে কোন স্পেসিফিক জায়গায় পৌঁছেছে, আপনি ব্রড একটা পার্সপেক্টিভ থাকে। সে ফর এক্সাম্পল ধরেন গুগলের কথা যদি আমরা বলি, যে গুগলের একটা ভিশন ছিল কি, কানেক্টিং দ্য ওয়ার্ল্ড, মানে কেউ যেন ইনফরমেশনের মানে কোনো প্রবলেমে না পড়ে, মানে ইনফরমেশনটা দিয়ে যেন মানুষ কি থাকে, কানেক্টেড থাকতে পারে। মানে গুগলের একটা বড় ধরনের মানে আলটিমেট গোল ছিল মানুষকে কানেক্টেড করা। তো এটা তো আর একদিনে সম্ভব না পুরো পৃথিবীর মানুষকে কানেক্ট করা, অনেক লম্বা সময় লেগেছে, অনেক কিছু ভিতরে অনেকগুলো এখানে অবজেক্টিভ, অনেকগুলো গোলস, অবজেক্টিভ, এগুলো সেট করে করে আস্তে আস্তে গুগল এই জায়গায় পৌঁছাইছে। আলটিমেট যে জায়গায় কোম্পানি পৌঁছাতে চায় সেই জায়গাটাকে আমরা বলছি মিশন। দ্য ডিফাইনিং দ্য কোম্পানি মিশন, দেন সেটিং দ্য কোম্পানি অবজেক্টিভ অ্যান্ড গোল। এই যে এই মিশনগুলোকে ফুলফিল করার জন্য আপনাকে কিছু গোল সেট করতে হবে, আর গোলগুলোকে অ্যাচিভ করার জন্য যে অনেকগুলো গোল থাকে, গোলগুলো অ্যাচিভ করার জন্য ছোটো ছোটো যে বিষয়গুলো থাকে সেটাকে আমরা অবজেক্টিভ বলি। তো নাম্বার 2 হচ্ছে আপনাকে অবশ্যই একটা কি করতে হবে, গোল এবং অবজেক্টিভ সেট করতে হবে, মিশন সেট করা, মিশনটা অর্জন করার জন্য। ডিজাইনিং বিজনেস পোর্টফোলিও। এখন এই যে আপনি গোল এবং অবজেক্টিভগুলো সেট করলেন, সেগুলো মানে প্র্যাকটিক্যালি বা রিয়েলিটিতে পাওয়ার জন্য আপনাকে কিছু বিজনেসের পোর্টফোলিও ডিজাইন করতে হবে, মানে কিছু স্পেসিফিক কিছু ফরমেশন, যেখান থেকে আপনাকে মানে সেখান থেকে আলটিমেটলি, যেমন গুগল ধরেন কি করেছে, ধরেন তার ডাটাবেস সার্ভার বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাট করে করে পোর্টফোলিও, বিভিন্ন বিজনেস ইউটিউব থেকে শুরু করে অনেক রকমের প্রোডাক্ট নিয়ে আসছে। আলটিমেট গোলটা কিন্তু ওইটাই, তখন সে অনেকগুলো পোর্টফোলিও ডিজাইন করেছে। তো এই যে পোর্টফোলিও ডিজাইন করে নাম্বার 3-তে, অ্যান্ড প্ল্যানিং নাম্বার 4-এ হচ্ছে বিজনেস ইউনিট, প্রোডাক্ট অ্যান্ড মার্কেট লেভেল, প্ল্যানিং, মার্কেটিং অ্যান্ড আদার ফাংশনাল স্ট্র্যাটেজিস। এখন আপনাকে মার্কেটিংয়ে কী কী কাজ করতে হবে এটা প্ল্যানিং করা, এবং আদার ফাংশনাল যে স্ট্র্যাটেজিসগুলো আছে সেটা সেট করা। মানে আলটিমেটলি এখন আপনি পোর্টফোলিও ডিজাইন করছেন, এখন তো আলটিমেটলি মানুষ তো প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করতে হবে, প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করতে হবে, প্রোডাক্টটা মার্কেটে মানুষের কাছে পৌঁছাইতে হবে, মানে অনেকগুলো ফাংশনস কিন্তু আছে। মানে আপনি বিজনেসটা পোর্টফোলিওটা ডিজাইন করলে তো আলটিমেটলি কী করতে হবে, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনের জন্য যে স্ট্র্যাটেজিগুলো লাগবে বা যে টেকটিক্সগুলো লাগবে সেটাকে বলছি আমরা
প্ল্যানিং, মার্কেটিং অ্যান্ড আদার ফাংশনাল স্ট্র্যাটেজিস। এরকম একটা প্রসেসে আলটিমেটলি আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিজাইন করতে হয়। সো মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আলটিমেটলি মানে রিয়েল লাইফে মানে প্রোডাক্টটাকে মার্কেটে সাস্টেন করার জন্য হেল্প করে থাকে। এখন এরপরে আসে আমরা একটা মিশন স্টেটমেন্ট বা মিশন, আমরা তো মিশন অলরেডি বললাম, তো মিশন যদি আমরা অলরেডি বলে থাকি, তো মিশন থেকে আমাদের আসছে হচ্ছে মিশন স্টেটমেন্ট। মিশন স্টেটমেন্ট কি? মিশন স্টেটমেন্ট ইজ দ্য অর্গানাইজেশন পারপাস। ভালো করে এগুলো মাথায় রাখতে হবে। অর্গানাইজেশনাল পারপাস, হোয়াট ইট ওয়ান্টস টু অ্যাকমপ্লিশ ইন দ্য লার্জার এনভায়রনমেন্ট। মানে একটা বড় লার্জার যে এনভায়রনমেন্ট আছে, অর্গানাইজেশন কি অ্যাচিভ করতে চায়, হোয়াট ইট ওয়ান্টস টু অ্যাকমপ্লিশ, সে আসলে কি অর্জন করতে চায়, এইটা অর্গানাইজেশন মানে স্টেটমেন্টের মধ্যে এটা আলটিমেটলি লিপিবদ্ধ থাকে বা লিখা থাকে, তাই না? স্টেটমেন্ট মানে মিশন স্টেটমেন্ট হচ্ছে অর্গানাইজেশনাল পারপাস, যেটা অর্গানাইজেশন একটা পারপাসে করা হয়, কিন্তু এটার কাজ কি, মানে হোয়াট ইট ওয়ান্টস টু অ্যাকমপ্লিশ, আমি কি অর্জন করতে চাই কোম্পানি একটা লার্জার এনভায়রনমেন্টে, সেটা কি করে, সেটাকে এখানে মানে পয়েন্ট আউট করা হয়। একটা মিশন স্টেটমেন্টে কি থাকবে? শুড বি মার্কেট ওরিয়েন্টেড, মানে মার্কেটে কি চাচ্ছে বা মার্কেটের মানে আমি এখন একটা প্রোডাক্ট আনলাম, অ্যান্ড প্রোডাক্টটা ধরেন আপনার কাছে মানে আমি একটা প্রোডাক্ট আনলাম যে আমি চাচ্ছি এই প্রবলেমটা সলভ করতে, কথার কথা, কিন্তু মানুষ মানে মার্কেটে এটাকে অন্যভাবে ধরেন প্রবলেম সলভ করছে। যেমন কোকাকোলা যখন ধরেন মার্কেটে আসে, তাই না? কোকাকোলার কথা যদি বলি, কোকাকোলা যখন মার্কেটে আসে তখন তারা কিন্তু আলটিমেটলি এরকম একটা মানে একটা রিফ্রেশিং বা একটা সফট ড্রিঙ্কস হয়ে যাবে এরকম চিন্তা করে কিন্তু আলটিমেটলি আপনার কোকাকোলা হিস্ট্রি বলে বুঝবেন, তারা কিন্তু একটা কাইন্ড অফ ক্যাফেইন বা এই জাতীয় একটা প্রোডাক্ট হিসাবে বা মানুষকে অনেক বেশি রিফ্রেশিং দিবে এরকম চিন্তা করে আনছে। এটা যে কোনো একটা এরকম মানে একটা ভিউ পয়েন্ট হবে এরকম কিন্তু ওরা চিন্তা করে নাই প্রাথমিকভাবে। ঠিক এমন কোম্পানিগুলো কিন্তু এখন এটা ডিফাইন করে কি মার্কেট ওরিয়েন্টেড, মার্কেটটাকে কীভাবে রিসিভ করতেছে। আমি প্রোডাক্টটা আনলাম মানে মানুষের আসলে আলটিমেটলি কি প্রবলেম মার্কেটে সলভ হচ্ছে, মার্কেটে মানুষের প্রোডাক্টটা কীভাবে নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এটা মিনিংফুল হতে হবে এবং স্পেসিফিক হতে হবে, মোটিভেটিং হতে হবে এবং ইমপ্রুভিং সোসাইটির কনসার্ন না নিয়ে কোনো কিছু আসলে লং টার্মে টিকানো খুবই কঠিন। আমরা সোশ্যাল মার্কেটিং কনসেপ্টে পড়ে আসছি। এটা আসলে মোটামুটি আপনারা বুঝে যাবেন যে আসলে মানে প্রোডাক্ট এবং মার্কেটের বিষয়টা আসলে কি। আপনারা হয়তোবা এখানে এই বাইদুর কথা, বাইদু একটা চাইনিজ কোম্পানি যারা সার্চ ইঞ্জিনের মতো কাজ করে, এটা খুবই। আমরা অ্যামাজন এবং ওয়ালমার্টের কথা কিছুটা বলি, বা সেফোরা আপনারা চিনেন কিনা আমি জানি না, বিউটি প্রোডাক্ট ওরা বিক্রি করে সেফোরা। হ্যাঁ, গ্র্যাব একটা মানে উবারের মতোই সার্ভিস, হয়তো আপনারা যারা মার্কেটিংয়ের বইতে অনেক পড়াশোনা করেছে তারা তো মোটামুটি জানার কথা। এখন অ্যামাজন কি বলে? অ্যামাজন বলে, আমি কিন্তু গ্লোবাল কন্টেক্সটে কেন দিচ্ছি, কারণ আপনাদের বইতে কিন্তু অনেক গ্লোবাল এক্সাম্পল দেওয়া আছে, তো এক্সামে গ্লোবাল এক্সাম্পল আকারও আসতে পারে, সো এটা স্কিপ করার সুযোগ নেই। সো অ্যামাজন বলতেছে কি যে আমি মানে প্রোডাক্ট ওরিয়েন্টেড যদি হয়, মানে প্রোডাক্ট এবং মার্কেট ওরিয়েন্টেড জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে এক্সাম্পল আকার নিয়ে এসেছে। এক্সাম্পলটা মনে রাখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা প্রোডাক্ট ওরিয়েন্টেড এবং কোনটা মার্কেট, এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আপনাদের পরীক্ষায় অনেক বেশি এখান থেকে কোশ্চেন আসতে পারে। যে অ্যামাজন বলতেছে কি উই সেল বুকস, ভিডিওস, সিডিস, মানে সেগুলো বিক্রি করে, মানে সে বিক্রি করে এগুলা কি কি বিভিন্ন ধরনের আদার প্রোডাক্ট, মানে অনেক রকমের প্রোডাক্ট সে বিক্রি করে। কিন্তু মার্কেটের ওরিয়েন্টেড থেকে যদি আমরা অ্যামাজনকে চিন্তা করি তাহলে দেখবো উই মেক দ্য ইন্টারনেট বাইং এক্সপিরিয়েন্স ফাস্ট, ইজি অ্যান্ড এনজয়েবল। তাহলে আমরা মানে মার্কেটে এই অ্যামাজনকে মানুষ অ্যাকসেপ্ট করে কিভাবে? অ্যাকসেপ্ট করে যে এখানে মানে খুব তাড়াতাড়ি সহজে এবং এনজয়েবল আকারে কি করা যায়, প্রোডাক্ট এখানে কি করা যায় মানে পারচেস করা যায়। উই আর দ্য প্লেস হোয়ার ইউ ক্যান ফাইন্ড ডিসকভার এনিথিং ইউ ওয়ান্ট টু বাই অনলাইন। এখন সে যখন প্রোডাক্ট ডেফিনেশন করে তখন এইভাবে এক্সাম্পল দেয়, আর সে যখন তাকে মার্কেট ডিফাইন করে, সে যখন মার্কেট ওরিয়েন্টেড ভাই বলে, সে কিন্তু বলে না আমি বই বিক্রি এটা বিক্রি করি এটা বিক্রি করি। সে বলে যে আমি ইন্টারনেটে তোমার একটা বাইং এক্সপিরিয়েন্স দিব যেটা কি হবে, ফাস্ট হবে, ইজি হবে এবং এনজয়েবল হবে। এবং পাশাপাশি কি বলছে, উই আর দ্য প্লেস হোয়ার ইউ ক্যান ফাইন্ড অ্যান্ড ডিসকভার এনিথিং ইউ ওয়ান্ট টু বাই। মানে তুমি বলো যে মানে তুমি আমাকে পাবে এখানে, হোয়ার ইউ ক্যান ফাইন্ড মানে তুমি এখানে পাবে অ্যান্ড ডিসকভার এবং খুঁজে মানে খুঁজ করতে পারবে মানে ডিসকভার করতে পারবে এনিথিং ইউ ওয়ান্ট টু বাই ইন দ্য অনলাইন। তুমি অনলাইনে যাই কিনতে চাও, যাই ডিসকভার করতে চাও, সব এখানে আছে। মানে তাহলে প্রোডাক্ট ডেফিনেশনটা হচ্ছে ফিচার ভিত্তিক, বা আপনার যে ফিচার বা আপনার যে মানে মূল যে কাজটা বা আপনি যে কি জিনিসটা অফার করে অ্যাকচুয়াল। আর মার্কেট ওরিয়েন্টেড হচ্ছে আলটিমেটলি মানুষকে ওই ফাংশনাল ভ্যালুটা দেওয়া, যে আমি আলটিমেটলি এইটা দিয়ে ওইটা কি পাবো। মানে মানুষ এখন অ্যামাজনকে প্রোডাক্ট হিসাবে সেইটা, কিন্তু মার্কেটের ডেফিনেশন মানে মার্কেটে মানে সেট অফ বায়ার অ্যান্ড সেলার যেখানে থাকে তাদের ভিউ পয়েন্ট থেকে অ্যামাজন কি, অ্যামাজন হচ্ছে একটা কনভিনিয়েন্ট জায়গা যেখানে আমরা অনলাইনে খুব সহজে প্রোডাক্ট পারচেস করতে পারবো। এটা আপনারা দেখতে পারেন। আমি বাংলাদেশি এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা, হয়তো আমাদের নেক্সট একটু আছে, আমরা একটু একটু দেখে নেই বাংলাদেশ এক্সাম্পলটা
আচ্ছা, আমরা একটু পরে তাহলে বাংলাদেশ এক্সাম্পলে এখানে আসবো। আচ্ছা, আমরা এখানে ধরেন বিকাশের কথা যদি বলি, বিকাশের প্রোডাক্ট ডেফিনেশন কি হবে? সে বললো যে আমি একটা এমএফএস, আমি একটা ধরেন একটা এমএফএস, আমি আমার আমার আমি মানুষের টাকা ট্রান্সফার করি এখান থেকে ওখানে, সিম্পল একদম সাধারণ ভাষা। সে মার্কেট ডেফিনেশন বলে, সে বলে কি আমি মানুষকে যারা ব্যাংকের আওতায় ছিল না তাদেরকে ব্যাংকের ভিতরে নিয়ে আসছি। আমি বিকাশ থাকলে সহজে আপনি মানে কোনো দিন নাই রাত নাই কোনো মানে ও বলে কি 24/7। 24/7 কেন বলে? কারণ সে দিন রাত কখন আপনার ফিনান্সিয়াল যে প্রবলেম ইউ ক্যান সলভ এনি টাইম এনি হোয়ার ফ্রম এনি হোয়ার। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি কি করতে পারবেন, এই ফিনান্সিয়াল আপনার যে প্রবলেম বা ফিনান্সিয়ালটা সলভ করতে পারবেন। তাহলে সে বলতেছে আমি একটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, মানে মোবাইল এমএফএস না, এমএফএস বলছে প্রোডাক্ট ওরিয়েন্টেশন। কিন্তু মার্কেট ওরিয়েন্টেশন কি বলতেছে কি, যে তুমি তোমার কি মানে তোমার যে ফিনান্সিয়াল যেই টাইমের যে প্রবলেম বা প্লেসের যে প্রবলেম সেটা আমি সলভ করে দিয়েছি, বা সেটা সলভ করার জন্য তুমি আমার এখানে আসতে পারো। নাম্বার 5 বলছে সেটিং কোম্পানি অবজেক্টিভ এন্ড গোলস। সেটিং কোম্পানি অবজেক্টিভ, বিজনেস অবজেক্টিভ, মার্কেটিং অবজেক্টিভ। এন্ড বিজনেস অবজেক্টিভ থাকে কি প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ, ইনভেস্ট রিসার্চ, ইমপ্রুভ প্রফিট। এইগুলো হচ্ছে বিজনেস অবজেক্টিভ। একটা বিজনেসের মধ্যে তো অনেকগুলো উইং থাকে, এর মধ্যে বিজনেসের অবজেক্টিভ হচ্ছে এগুলো। আর মার্কেট অবজেক্টিভ কি থাকে? মার্কেটিং অবজেক্টিভ থাকে মার্কেটের শেয়ার বাড়াইতে হবে, লোকাল পার্টনারশিপ বাড়াইতে হবে, প্রমোশন বাড়াইতে হবে। দ্যাট মিনস মার্কেটিং এর যেই টাস্কগুলো আছে সেটারও কিন্তু আলাদা কিছু অবজেক্টিভ থাকবে। হ্যাঁ, এই বিজনেস অবজেক্টিভ এবং মার্কেটিং অবজেক্টিভ দুইটা কি থাকবে? অ্যালাইন থাকবে। এটা অ্যালাইন না হলে কাল আলটিমেটলি আমি কাজগুলো করতেছি কি আমার বিজনেস অবজেক্টিভকে ফুলফিল করার জন্য। তাহলে আমি যদি রিসার্চে ইনভেস্ট করতে চাই তো ডেফিনেটলি আমাকে কি করতে হবে? মার্কেটে শেয়ার বাড়াইতে হবে, প্রফিট এনশিওর করতে হবে, তাই না? আমি যদি আমার প্রফিট বাড়াইতে চাই কোম্পানি, তাহলে ডেফিনেটলি মার্কেটিং আমার অনেক অ্যাক্টিভিটিস গুলো বাড়াইতে হবে যেন আমার প্রফিটটা কি হয়? এনশিওর হয়। ওকে, তো নেক্সট টপিক আমাদের যেটা আসছে ডিজাইনিং বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও শব্দটা একটু ভালো করে বুঝে নিয়েন যে বিজনেস পোর্টফোলিও ইজ দ্য কালেকশন অফ বিজনেস এন্ড প্রোডাক্ট। এখন বিজনেস পোর্টফোলিও যেটা, বিজনেস পোর্টফোলিও বলছে কি ইজ দ্য কালেকশন অফ বিজনেস এন্ড প্রোডাক্ট দ্যাট মেক দ্য কোম্পানি। মানে কোম্পানির যত রকমের বিজনেস থাকে, যত রকমের প্রোডাক্ট থাকে, সবগুলোকে কম্বাইন করে কি করা হয়, যেটা তৈরি করে বিজনেস পোর্টফোলিও। একটা কোম্পানি ধরেন ফ্রেশের কথা যদি আমরা বলি, তো ফ্রেশের কি আছে? ফ্রেশের মাল্টিপল ব্যবসা আছে, প্রাণের মাল্টিপল ব্যবসা আছে, বা মাল্টিপল প্রোডাক্ট আছে। তো এই সবগুলোকে মিলে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়, কালেকশন অফ বিজনেস এন্ড প্রোডাক্টস দ্যাট মেক আপ দ্য কোম্পানি। তাহলে কোম্পানির যত রকমের বিজনেস আছে, যেই টাইপের যত উইং এর, কারোর ধরেন ফুড বিজনেস থাকতে পারে, কারোর সিমেন্ট বিজনেস থাকতে পারে, কারোর মনে করেন যে স্টিল বিজনেস থাকতে পারে, মানে মাল্টিপল বিজনেস থাকে। তো এই সবগুলো বিজনেস পোর্টফোলিও একসাথে, এবং তাদের যে যত রকমের প্রোডাক্ট আছে, মানে আমার একটা কোম্পানির 20টা 200 300 400 500 প্রোডাক্ট থাকতে পারে টাইপের। তো এই সবগুলোকে মিলে আলটিমেটলি একটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়। এই বিজনেস পোর্টফোলিও যখনই আসে তখন আমাদের বলা হয় যে পোর্টফোলিও অ্যানালাইসিস। পোর্টফোলিও অ্যানালাইসিস কি? is a major activity in strategic planning where management evaluates the product and businesses that make the company. এখন আমার ধরেন আমার 200টা প্রোডাক্ট আছে, এখন 200টা প্রোডাক্ট তো একই রকম আমাকে রেভিনিউ দিচ্ছে না বা প্রফিট দিচ্ছে না, অথবা 200টা প্রোডাক্টের ফরমেশনটা একরকম না, বা 200টা প্রোডাক্ট আলটিমেটলি একই রকম মানে ভাবে আমাদেরকে মানে আমরা বিজনেসে একই রকম ফরমেশন করতেছি না। তাহলে এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকম ফরমেশনে করতে হয়েছে। এখন আমাদের ব্যবসা আছে, ধরেন আমাদের কথার কথা একটা মানুষের ধরেন ফ্রেশের কথা যেহেতু আসলো বারবার, ফ্রেশটাই বলি, ফ্রেশের সিমেন্ট ব্যবসা আছে, ফ্রেশের ধরেন গ্রোসারি আইটেম ব্যবসা আছে, ফ্রেশের ধরেন কথা কথা পেপারের ব্যবসা আছে, এরকম মাল্টিপল ব্যবসা আছে। এখন প্রত্যেকটা ব্যবসা কিন্তু একই রকম ফরম্যাট না, প্রত্যেকটা ব্যবসা একই রকম ফরম্যাটে চলে না, এক একটা ব্যবসার ফরম্যাট কিন্তু একই রকম হয়। তো এখন এই যে কোন ব্যবসাটা কেমন করতেছে, কোন ব্যবসাটা কেমন মানে পারফর্ম করতেছে, কোন ব্যবসাটা কেমন মানে বিজনেস দিচ্ছে, কি কোন ব্যবসাটা কেমন প্রফিট দিচ্ছে, এই টোটাল এই কাজগুলোকে অ্যানালাইসিস করার নামই হচ্ছে পোর্টফোলিও অ্যানালাইসিস। তাহলে আমার কোন প্রোডাক্টটাতে কেমন প্রফিট আসতেছে, কোন প্রোডাক্টটার প্রমোশন কেমন যাচ্ছে, এই যে টোটাল যেই মানে মানে অ্যাক্টিভিটিস গুলো, এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও অ্যানালাইসিস। পোর্টফোলিও অ্যানালাইসিস কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ কোম্পানি জানতে চায় কোন প্রোডাক্ট থেকে আমার কি পরিমাণ প্রফিট আসতেছে, কোন প্রোডাক্টটাকে আমার ইনভেস্ট করা দরকার, কোন প্রোডাক্টে আর কি কি জিনিস আমাকে ইমপ্লিমেন্ট করা দরকার, এগুলো কিন্তু পোর্টফোলিও অ্যানালাইসিস থেকে আসে। ঠিক এমনই ভাবে কোন বিজনেসটা আমাকে কেমন বিজনেস দিচ্ছে, কোন বিজনেসে আমি আরো ইনভেস্টমেন্ট বাড়াবো কমাবো কি করব, এই এভরিথিং ডিসিশনটা এই পোর্টফোলিও অ্যানালাইসিসের মধ্যে আসে। তো নাম্বার 2 হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট।
যেটাকে আমরা এসবিও বলি। তো এসবিওটা মূলত এক একটা বিজনেস ইউনিট বলে। ধরেন একটা ফ্রেশ কোম্পানির এখানে অনেক রকম ব্যবসা, সিমেন্টের একটা ব্যবসা থাকতে পারে, তারপর ফ্রেশে যেমন 71 টিভি 71 টেলিভিশন, এটা কিন্তু মানে ফ্রেশে ধরেন পেপার ব্যবসা থাকতে পারে, তারা পেপার বিক্রি করে, সিমেন্ট, তারপর আবার গ্রোসারি আইটেম, এগুলো ফ্রেশের এসবিও প্রত্যেকটা এক একটা বিজনেস উইং। সো মানে এসবিও আবার অনেকগুলো হইতে পারে, মানে এটা হইতে পারে কোম্পানির ডিভিশন। ধরেন কোম্পানির 5টা ডিভিশন আছে, ধরেন একটা মানে কথার কথা ধরেন এটা ডিভিশন, এটা প্রোডাক্ট ভিত্তিক হইতে পারে, এটা ফাংশনাল ভিত্তিক, মানে হইতে পারে যে এইচআর একটা ডিভিশন, মার্কেটিং একটা ডিভিশন, তারপর অপারেশন একটা ডিভিশন, এগুলাকে বলা হচ্ছে ডিভিশন। প্রোডাক্ট লাইন হইতে পারে, প্রোডাক্ট লাইন হইতে ডিভিশন। আমার এক একটা আমরা প্রোডাক্ট লাইন পরে আসছি, তাই না? কোম্পানি মানে দেখা গেছে আমার একটা প্রোডাক্ট লাইন আছে, দেখা গেছে মানে জুসের প্রোডাক্ট লাইন থাকতে পারে, তাই না? একটা জুসের, হ্যাঁ, তারপর আমার থাকতে পারে ধরেন একটা গার্মেন্টসের প্রোডাক্ট লাইন, মানে বিভিন্নভাবে। এই সব এটা হইতে পারে সিঙ্গেল প্রোডাক্ট অথবা ব্র্যান্ড হইতে পারে, যে আমার একটা ব্র্যান্ড, আমার 10টা ব্র্যান্ড আছে ধরেন, বা 20টা ব্র্যান্ড আছে, যেমন প্রাণের অনেক ব্র্যান্ড আছে, এই 20টা ব্র্যান্ড প্রত্যেকের একটা এসবি হইতে পারে। আবার হইতে পারে একটা সিঙ্গেল প্রোডাক্ট এসবি হইতে পারে, যে আমার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যেমন আমার ব্র্যান্ড আছে ধরেন কথার কথা অল টাইম, তো অল টাইম ব্র্যান্ডের আমার ধরেন অল টাইমের আন্ডারে তো কি আছে, ব্র্যান্ড অনেক আইটেম আছে। তো অল টাইমের মধ্যে ধরেন আমার কাছে ব্র্যান্ড, এই ব্র্যান্ডও একটা কি হইতে পারে, একটা এসবিও হইতে পারে। তাহলে এসবি হইতে হলে স্পেসিফিক একটা ব্র্যান্ড হইতে পারে, একটা ডিভিশন, মানে আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, একটা উইং হইলে একটা এসবি হিসাবে আপনি কাউন্ট করতে পারেন। এটা এক এক জায়গায় এক একভাবে চিন্তা করা হয়। এখন কারেন্ট বিজনেস পোর্টফোলিও অ্যানালাইসিস করা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টাস্ক। কারণ আমি তো খালি ইনভেস্ট করেই যাবো এই প্রোডাক্টটার কি অবস্থা, এই ব্র্যান্ডটার কি অবস্থা, বা এই কোম্পানিটার কি অবস্থা। আমার 10টা কোম্পানি আছে, তো প্রত্যেকটা কোম্পানি একরকম পারফর্ম করতেছে না, বা করলেও কারটা কেমন, আমি সামনে কোন দিকে বেশি ইনভেস্টমেন্টে বাড়াবো, কি করবো, এই কাজগুলোর নাম হচ্ছে অ্যানালাইজিং দ্য কারেন্ট বিজনেস পোর্টফোলিও। অ্যানালাইজ দ্য কারেন্ট বিজনেস পোর্টফোলিও যেটা করতে হয়, যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট আমার কি কি এসবিও আছে, অ্যাসেস দ্য অ্যাট্রাকটিভ অফ দ্য ভেরিয়াস এসবিউস, আমার এসবিউগুলোর কোনটার কি অবস্থা, ডিসাইড হাউ মাচ সাপোর্ট ইচ এসবিউ ডিজার্ভ, এবং কোন এসবিউতে আমার কতটুকু দিতে হবে। এসবিউ আবার ক্লিয়ার করি আপনাদেরকে, এসবিউ বলতে কোন একটা সিঙ্গেল ব্র্যান্ড হইতে পারে, কোনো সিঙ্গেল প্রোডাক্ট হইতে পারে, ডিভিশন, এনিথিং। তো আমাকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে যে আমি আইডেন্টিফাই করবো আমার কি কি এসবিউ আছে। হ্যাঁ, ধরেন কথার কথা আমি যদি ফ্রেশের কথা যদি আসলো, তাহলে ফ্রেশের মিনারেল ওয়াটার এটা একটা এসবিউ, তাই না? তারপরে ফ্রেশ পেপার একটা এসবিউ, 71 টেলিভিশন একটা এসবিউ, বা ফ্রেশের ধরেন এখন একটা ফার্স্ট নামের মধ্যে একটা ব্রেড আসছে, মানে 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 আর বেকারি আইটেম, এটা একটা এসবিউ। তো এরকম তাহলে আমার এসবিউ কটা আছে আমি ফাইন্ড আউট করলাম। তাই প্রাণের এসবিউ কি আছে, প্রাণের আরএফএল আছে, তার ভিশন আছে, মানে আমি যদি ব্র্যান্ড চিন্তা করে বলি, ভিশন আছে, ওদের অল টাইম আছে, হ্যাঁ, এরকম অসংখ্য ওদের এসবিউ আছে। তো এসবিউ গুলো প্রথমে কাজ হচ্ছে আমার আইডেন্টিফাই করা, কার্ডটার কি অবস্থা, কোন এসবিউটার কি অবস্থা, সেটা আমাকে অ্যাট্রাকটিভনেস কেমন, যে ভবিষ্যতে ব্যবসাটা কেমন বাড়বে বা কমবে। পাশাপাশি আমাকে চিন্তা করতে হবে যে কোন এসবিউতে আমরা কি করবো, ফার্দার ইনভেস্টমেন্ট করবো নাকি করবো না, কিরকম পরিমাণ ইনভেস্টমেন্ট করবো, সিদ্ধান্তগুলো নিতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের মানে বিসিজি গ্রোথ মেট্রিক্স। আপনারা এটার সাথে পরিচিত, আমি নতুন করে আপনাদেরকে পরিচয় করায় হয়তো দিতে হবে না, তারপরও আপনারা জানেন যে বিসিজি গ্রোথ মেট্রিক্স, এটা বিসিজির পূর্ণ মিনিং হচ্ছে বুস্টন কনসাল্টিং গ্রুপ। তারা এই গ্রোথ শেয়ার মেট্রিক্সটা ডেভেলপ করেছেন, গ্রোথ এবং শেয়ার দুইটাকে কন্ট্রাস্ট করে ওরা জিনিসটা তৈরি করেছে। আমরা এটা বিজনেস মার্কেটিং বই থেকে নিয়েছি। এইটার মধ্যে আপনাদের একটা বেসিক আইডিয়া তৈরি হবে যে আমরা এসবিও কিভাবে, এই যে আমরা একটু আগে বললাম আইডেন্টিফাই, অ্যানালাইজ অ্যান্ড ডিসাইড, অ্যাসেস অ্যান্ড ডিসাইড, এই যে আমরা 3টা কাজ করি না, এই এসবিও এর মাধ্যমে করি। এটা 2টা ডাইমেনশন আছে, একটা হচ্ছে রিলেটিভ মার্কেট শেয়ার, একটা হচ্ছে মার্কেট গ্রোথ রেট। এটা ভালো করে বুঝে নিন। এই 2টা বিষয়ে অনেকের মধ্যে একটু মানে কনফিউশন হয়ে যায়, কারণ এখান থেকে আপনাদের এমসিকিউর কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। তো আপনারা যদি প্রত্যেকটা মার্কিং, মানে এই কোম্পানিটার এই এসবিউটা কোথায় পড়ছে সেটা যদি আপনি প্রপারলি মার্কিং করতে না পারেন, তখন আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে মার্কেট গ্রোথ রেট বলতে কি বোঝাচ্ছে। মার্কেট গ্রোথ রেট বলতে বোঝাচ্ছে যে কোম্পানি মার্কেটের যে গ্রোথ রেটটা থাকে, যেমন আমরা যদি এখন বলি যে রেডিওর মার্কেট গ্রোথ রেট কেমন, অবশ্যই ডিক্রিজিং, এখন তো মানে নাই। তাহলে ডিএসএলআর মার্কেটের গ্রোথ রেট কেমন, মানে খুব বেশি ওরা কমও না, এরকম। আমরা যদি এখন বলি কথার কথা ধরেন এরকম অনেক প্রোডাক্ট আগে এক্সাম্পল, রেডিওর এক্সাম্পল আমরা দিচ্ছি। আমরা যদি এখন বলি যে সে ফর এক্সাম্পল ধরেন মানে যে প্রোডাক্টের মার্কেটের গ্রোথটা খুব বেশি
এখন আর নাই। এই যে ধরেন এখন আমরা যদি বলি কিপ্যাড ফোন, হ্যাঁ কিপ্যাডের যে একবার নাই এরকম না, কিন্তু স্টিল এটা কি ডিক্রিজিং মার্কেট গ্রোথে, মানুষ এখন সবাই টাচ মোবাইল ফোন বা এগুলোতে ব্যবহার করছে। এরকম অসংখ্য মানে উদাহরণ এরকম দেওয়া যাবে যাদের মার্কেটে গ্রোথ ওই ওই টাইপের প্রোডাক্টের মার্কেটে গ্রোথটা কি এখন আর ওইভাবে নাই, এখন কমে যাচ্ছে। বা আমরা যদি বলি যে কুরিয়ারে যে টাকা পাঠাইতাম আমরা, তাই না, মনে আছে আপনাদের কুরিয়ারে যে টাকা পাঠাইতাম, কুরিয়ার ফিনান্সিয়াল সার্ভিসেস, তো ওখানে কি এটার গ্রোথ রেট কি খুবই লো। কিন্তু আমরা যদি বলি এখন যদি এআই এর গ্রোথ রেট কেমন, অবশ্যই হাই। আমরা যদি বলি যে মানে টাচ ফোনের গ্রোথ রেট এটাও হাই। বা আমরা যদি বলি যদি এখন বলি যে রাইড শেয়ারিং অ্যাপগুলোর গ্রোথ রেট কেমন, হাই। ওটিটি, আমরা যে এই যে ওটিটি দেখি, মানে আমরা যে চরকি, নেটফ্লিক্স, অ্যামাজন এগুলো দেখি, এগুলোর মার্কেট গ্রোথ রেট কেমন, হাই। তাহলে আমাকে মার্কেট গ্রোথ রেট দিয়ে আমরা বুঝবো যে মানে কোন টাইপের ব্যবসার গ্রোথ রেট বাড়তেছে। আর নিচেরটা হচ্ছে মানে এখন মার্কেটে গ্রোথ বাড়তেছে, হ্যাঁ আমার যে বিজনেস আছে মানে মার্কেট শেয়ার তো আমরা বুঝি যে কি পরিমাণ। ধরেন আমরা 100 টাকার যদি ব্যবসা থাকে বা 100টা যে কাস্টমার থাকে কোনো প্রোডাক্টের, আমার কতজন কাস্টমার আছে, যদি আমার 20 জন থাকে তাহলে 20% মার্কেট শেয়ার হচ্ছে আমার, তাই না। এখন আমার প্রশ্ন হচ্ছে এই রিলেটিভ মার্কেট শেয়ারটা হচ্ছে আমার কতটুকু শেয়ার আছে মার্কেটে, মানে এই মার্কেট। আর এই পাশটা হচ্ছে গ্রোথ রেট, মানে ওই মার্কেটের গ্রোথ রেটটা কেমন, হাই নাকি লো, আর আমার মার্কেট শেয়ার কেমন আছে, হাই নাকি লো। তাহলে আমরা শর্ট করে যদি আমরা এটা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। তাহলে প্রথমে আছি আমরা স্টারের কাছে। তো স্টারটা কোনটা বলে, এটা কিন্তু এসবিউ, আবার বলতেছি এসবিউ কি, এটা আপনাদের প্রোডাক্ট হইতে পারে, কোনো ব্র্যান্ড হইতে পারে। ধরেন প্রাণ যদি তার এসবিউ গুলো আলোচনা করে তাহলে তার এই সবগুলোতে এক একটা করে চলে আসবে। মানে যেমন আমরা যদি কোকা-কোলাও যদি করে তাহলে প্রত্যেকটা এক একটা করে চলে আসবে। বা যে কোনো কোম্পানি যদি ব্র্যান্ড নিয়ে করে, যা নিয়ে করবে, তার কোম্পানিগুলো তার পোর্টফোলিওগুলো এক একটা জায়গায় চলে যাবে। তাহলে স্টারটা কি, স্টারটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা মার্কেটে গ্রোথ রেট হাই, আবার আপনার মার্কেট শেয়ার কি আছে, হাই আছে। আপনার মার্কেট শেয়ার কি আছে, হাই আছে। যেমন বিকাশের কথা যদি বলি তাহলে বিকাশ যে সার্ভিসটা আছে, মানে বিকাশের তো আবার ছোট ছোট অনেক সার্ভিস অনেকগুলো আছে, পেমেন্ট বিল করা যায়, এটা সেটা করা যায়। কিন্তু আমি যে বিকাশের যদি কথাটা বলি তো বিকাশের যে মার্কেট, মানে বিকাশ কি নিয়ে ব্যবসা করে, এমএফএস, তাই না, এমএফএস নিয়ে ব্যবসা করে। তাহলে বিকাশের যদি আমরা মার্কেট শেয়ার যদি মানে এই এমএফএস এর মার্কেট গ্রোথ রেট যদি চিন্তা করি আমরা, তাহলে ডেফিনেটলি হাই। আর বিকাশের শেয়ারও কি আছে, হাই আছে। তাহলে আমরা যদি এটার অ্যানালাইসিস করি ফ্রেশ কি দিয়ে, তাহলে আমাদের মনে হয় অনেক বেশি সরি আমরা যদি ফ্রেশ কি দিয়ে আলোচনাটা করি তাহলে আমাদের জন্য ইজি হবে। ফ্রেশের অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট। এখন মার্কেট গ্রোথ রেট হাই, আবার তার শেয়ারও হাই, এরকম তার কি প্রোডাক্ট আছে, এরকম তার প্রোডাক্ট আছে। ধরেন কথার কথা ধরে জাস্ট এক্সাম্পল আকারে বলছি আপনাদের বোঝানোর জন্য, ধরেন তার পানিটাই হইতে পারে বা ফ্রেশ অয়েল হইতে পারে, মানে সোয়াবিন অয়েল যেটা। সোয়াবিন অয়েলের মার্কেট গ্রোথ কি, হাই, কারণ মানুষের তো সোয়াবিন অয়েল লাগতেছে, মার্কেটের গ্রোথও বাড়তেছে, এটা ধরেন মানে জাস্ট বোঝার জন্য। তার মার্কেট শেয়ারও কি হাই, তাহলে তার ফ্রেশের সয়াবিন অয়েলটা সে কোথায় রাখবে, এটা স্টার। এটা কি স্টার, কেন স্টার, কারণ তার এই মার্কেটের গ্রোথ রেটটাও হাই, তারও শেয়ারও কি হাই। তাহলে আমরা আবার যে কোশ্চেন মার্কে চলে যাই, তো কোশ্চেন মার্কে গিয়ে আমরা যদি বলি যে মার্কেট গ্রোথ রেট হাই কিন্তু মার্কেট শেয়ার কি ল, জাস্ট মানে বোঝানোর, মানে উদাহরণটা বোঝানোর জন্য দিব, আপনারা একবার এক্স্যাক্টলি হবে এরকম না। তা মার্কেট গ্রোথ রেট ধরেন আমার কথা হচ্ছে সিমেন্টের মার্কেট গ্রোথ রেট তো হাই, তো ফ্রেশ সিমেন্ট আছে কিন্তু তার মার্কেটের শেয়ার, তার শেয়ার কত, ল। তাহলে এই যে এসবিউটা, এই এসবিউটাকে আমরা বলবো কি, এই এসবিউটাকে আমরা বলবো সিমেন্ট। জাস্ট এক্সাম্পল আকারে বলছি, আমি জানি না ফ্রেশের মানে কেমন, জাস্ট হাইপোথেটিক্যাল আমরা ধরে নিচ্ছি। তাহলে সিমেন্টের মার্কেট গ্রোথ রেট কিন্তু হাই, কনস্ট্রাকশন বিল্ডিং বাড়তেছে, প্রতিনিয়ত সিমেন্টের ডিমান্ড কিন্তু বাড়তেছে, কিন্তু ফ্রেশের মার্কেট শেয়ারটা কি ল। তাহলে এই যে এসবিউ এটাকে বলা হয় কোশ্চেন মার্ক। ওকে, এখন মার্কেট গ্রোথ মার্কেট, এখন আমরা থার্ড নাম্বারে যে আসি, যের নাম হচ্ছে ক্যাশ কাউ। এটাতে কি হয় ঘটনাটা, আমার মার্কেটের শেয়ার হাই কিন্তু মার্কেটের গ্রোথ রেট কি ল, মানে এই মার্কেটটা, এই জাতীয় প্রোডাক্টগুলো আর মার্কেটে খুব বেশি একটা চলতেছে না। আমার পয়েন্টটা কি বুঝতেছেন, ধরেন মানে মার্কেটে গ্রোথ রেটটা হচ্ছে ল কিন্তু মার্কেট শেয়ার কি হাই। যেমন ফ্রেশের ধরেন কথার কথা আমি জাস্ট এক্সাম্পল আকারে বলছি, ধরেন পাম অয়েল, মানে ফ্রেশের পাম অয়েল।
তো ফ্রেশের পাম অয়েলে মার্কেট গ্রোথটা কি, এখন মানুষ আর পাম অয়েল খাইতে চায় না, পাম অয়েলের দিকে মানুষের এখন ফোকাস নাই। তো কিন্তু ফ্রেশের মানে পাম অয়েলের যে মার্কেটটা আছে এটা ম্যাক্সিমাম শেয়ারটা কার কাছে, ফ্রেশের কাছে। মানে মার্কেট গ্রোথ রেটটা মানে গ্রোথ নাই, মানে এটা মোটামুটি চলতেছে একরকম ভাবে, কিন্তু তার মানে কি পাম অয়েলের মার্কেট গ্রোথ রেট কম, কিন্তু সে আবার কি তার শেয়ার বেশি, মানে মার্কেটের লিডার হচ্ছে, মানে সবচেয়ে বেশি মার্কেটে যে কাস্টমার পাম অয়েল খায় সবচেয়ে বেশি কাস্টমার খায় ফ্রেশের, তাহলে শেয়ারটা বেশি কিন্তু গ্রোথ রেটটা লো। লাস্ট ওয়ান বলা হচ্ছে মার্কেট গ্রোথ রেট লো আর মার্কেটের শেয়ার কি লো, এটাকে বলা হচ্ছে ডগ। এটাকে বলা হয় ডগ। কেন? মার্কেটে গ্রোথও নাই আবার মার্কেটের শেয়ার আমার লো। এখন মার্কেটে গ্রোথ নাই, কথার কথা জাস্ট একটা এক্সাম্পল আকারে ধরি যে মার্কেটে গ্রোথ নাই, হইতে পারে ধরেন জাস্ট এক্সাম্পল আকারে ধরেন আমরা ধরে নেই ফ্রেশের, আমরা আরেকটা যদি প্রোডাক্ট আমরা চিন্তা করি ফ্রেশের, ধরেন সুগার, কথার কথা বলছি, এটা এক্সাম্পল আকারে নিয়েন না। সুগারের মানুষ এখন চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছে, চিনি সচেতন খুব কম। আমার চিনি খাওয়া মানুষ এখন মানে খুব বাদ দিয়ে দিছে, ধরেন চিনি এখন খাওয়া মানুষ আর খায় না, চিনি ছেড়ে দিছে সবাই, কথার কথা ধরে নিচ্ছি। এখন মার্কেটের গ্রোথ রেটও কি, মার্কেট গ্রোথ রেট ল, মানে কেন এটা মার্কেট আর গ্রোথ নাই, আবার আপনার শেয়ারও কি ল, তাহলে এই এসবিউটা আপনার হয়ে যাবে ডগ। ওকে, এখানে আমরা একটা ভালো এক্সাম্পল আকারে নিয়ে আসি, প্রাণের এক্সাম্পলটা, এটা আমরা একদম খুব ভালো করে আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি। স্টারে কি হয়, স্টার মনে আছে, স্টার হবে মার্কেট গ্রোথ রেট হাই, মার্কেট শেয়ারও কি হাই। এখন মার্কেট গ্রোথ যদি হাই হয় এবং শেয়ারও যদি হয়, যেমন প্রাণের জুস আছে, জুসের তো ডিমান্ড বাড়তেছে, মার্কেট গ্রোথ বাড়তেছে, তো ফ্রুটও তার যে ফ্রুটও আছে বা তার ইউএসডি যে ব্যাপারিজ বা দুধগুলো আছে এগুলা, মানে ওই যে প্যাকেট মানে যে দুধগুলো আছে যেটা সাথে সাথে মানুষ খুলে খেয়ে ফেলতে পারে। এখন মার্কেটের গ্রোথ রেটও হাই আবার কি মার্কেট শেয়ারও প্রাণের হাই, তাহলে তার জুসগুলো হবে কি স্টার, তার জুস এবং তার যে ইউএসটি যেগুলো আছে সেগুলো হচ্ছে স্টার। কোশ্চেন মার্কে কি হয়, কোশ্চেন মার্কে হচ্ছে মার্কেটের গ্রোথ থাকে হাই কিন্তু আমার শেয়ার থাকে কম। যেমন ইলেকট্রনিক্স মার্কেটের গ্রোথ কিন্তু হাই, কিন্তু ভীষণের মার্কেট শেয়ার কিন্তু ভালো না খুব বেশি, কারণ ভীষণ কিন্তু অল্প কিছু শেয়ার নিয়ে আসে, কিন্তু মার্কেটের গ্রোথ রেট হাই, কিন্তু আমার কি শেয়ার কি আমার কম, এটাকে বলছে আমরা কোশ্চেন মার্ক। ক্যাশ কাউ কি, আরএফএল প্লাস্টিক হাউস হোল্ড। এখন প্লাস্টিকের হাউস হোল্ড যেই মানে ফার্নিচার গুলো আছে, ধরেন এই প্লাস্টিকের ফার্নিচার ব্যবহারের গ্রোথ কিন্তু মার্কেটে খুব বেশি নাই, ল, কিন্তু আরএফএল কিন্তু ম্যাক্সিমাম প্লাস্টিকের ফার্নিচারগুলো আরএফএলই দেয়, তো শেয়ার বেশি আছে কিন্তু মার্কেটে গ্রোথটা নাই, মানুষ আর ওইভাবে প্লাস্টিকের ফার্নিচার ব্যবহার করতে ইন্টারেস্টেড না। যেমন প্রাণের চা, মানে চায়ের ধরেন মার্কেট, মানে আমি বলছি না যে মার্কেট গ্রোথ নাই চায়ের, কিন্তু ধরেই নেই হাইপোথেটিক্যালি, আমরা হাইপোথেটিক্যালি ধরছি যে মার্কেটের গ্রোথ রেট কম আবার কি তার শেয়ারও কম, প্রাণ চায় তেমন একটা মার্কেট শেয়ার নাই। এখন আমাদের যখন স্টার থাকে তখন আমরা স্টারগুলোকে চেষ্টা করি আরো বেশি এগুলোকে আরো স্ট্রং রাখার জন্য, যেন কোনোভাবে মার্কেটটা আমার থেকে চলে না যায়, যেহেতু গ্রোথ রেটও হাই আমার মার্কেটে শেয়ারও হয়, আমি এটা রাখার চেষ্টা করি। কোশ্চেন মার্কগুলো যেটা চেষ্টা করা হয় যে ইনভেস্ট তারা চেষ্টা করে ডিফারেন্ট ভাবে আমার কিভাবে মার্কেট শেয়ার বাড়ছে, কারণ মার্কেটে তো গ্রোথ আছে কিন্তু আপনার শেয়ার নাই, আপনি চেষ্টা করুন আপনার মার্কেটের কি গ্রোথ তো আছে, মার্কেটে তো প্রচুর মানুষ এখন এই প্রোডাক্টটা চাচ্ছে, কিন্তু আমি তো এটা শেয়ারটা পাচ্ছি না, এটা বাড়ানো। ক্যাশ কাগুলো যেটা করতে হবে সবচেয়ে বেশি এখানে মানে চেষ্টা করতে হবে যে যতটুকু, যেহেতু মার্কেটের গ্রোথটা লো হয়ে গেছে, যতটুকু সম্ভব এখান থেকে আমার মানে ইনকামটা জেনারেট করে আস্তে আস্তে, যদি দেখি মার্কেট গ্রোথ এটা বাড়তেছেও না আবার কমতেছেও না আর কমছে না, তখন আমি চেষ্টা করবো এটাকে যেভাবে সেভাবে রেখে দেবো। আর ডগগুলো চেষ্টা করবো আমি যদি টিকে রাখতে পারি নাহলে বন্ধ করে দিব, কারণ এটা আমার মার্কেটের গ্রোথ নাই, গ্রোথ হলে না আমি যে ইনভেস্ট করলে জিনিসটা হয়তো ভবিষ্যতে আমি আরো মার্কেটে এটা ভালো অবস্থা, কিন্তু যদি গ্রোথ নাই সো আমি আর এখানে ইনভেস্ট করে লাভ নাই, হয়তো এটা যেভাবে আছে এভাবে আমি রেখে দিব, অনেক সময় রেখে দেয় আর আমি ম্যাক্সিমাম সময় কি করে এটাকে ক্লোজ করে দেয়। ওকে, নাম্বার অফ মানে এরপর নেক্সট যে টপিকটা, সেই নেক্সট টপিকে বলছে প্রবলেমস উইথ দ্য ম্যাট্রিক্স অ্যাপ্রোচেস। সো অনেক সময় এসবিউটা ডিফিকাল্ট হয়ে যায় ডিফাইন করা, টাইম কনজিউমিং হয়, এক্সপেন্সিভ হয়, মানে কারেন্ট বিজনেসগুলোকে ফোকাস করে, নট ফিউচার প্ল্যানিংটা করা যায় না, এটা একটা কিছু ড্রব্যাক্সের কথা এখানে বলা হয়েছে। ওকে, এখন গেল আমাদের এসবিউ অ্যানালাইসিস করে। এসবিউ অ্যানালাইসিসের পরে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যেটা টপিক, যেখান থেকে আপনাদের অনেক কোয়েশ্চেন পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, সে প্রোডাক্ট মার্কেট এক্সপেনশন গ্রিড আনসফ। এটাকে আনসফ ম্যাট্রিক্সে বলা হয় অনেক সময়, যে আনসফ ম্যাট্রিক্স, যে প্রোডাক্ট মার্কেট এক্সপেনশন গ্রিডকে আরেক নামে বলা হয় আনসফ ম্যাট্রিক্স। এটাও দুটো ডাইমেনশন নিয়ে করা হয়।
এবং এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। মার্কেট পেনিট্রেশন, মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডাইভার্সিফিকেশন। খুবই সহজ ভাষায় বুঝাবো যেন এটা খুবই কনফিউশন তৈরি না হয়। আমরা এই 4টা স্ট্র্যাটেজি মার্কেটে কাজে লাগাইতে পারি। এই 4টা স্ট্র্যাটেজি দিয়ে আমাদের প্রোডাক্ট মার্কেট মানে আমাদের গ্রোথ তৈরি হয়, মানে আমাদের মানে বিজনেস বাড়ে। বিজনেস বাড়ানোর জন্য আমাদের মানে ব্যবস্থা আছে কয়টা? এই 3টা। নাম্বার মার্কেট পেনিট্রেশনে কি হয়, যখন আমরা আমাদের এক্সিস্টিং মার্কেট তো ক্লিয়ার সবার, সেট অফ অ্যাকচুয়াল পটেনশিয়াল বায়ার, মানে এটা কোনো প্লেস বা কিছু না। তো আমাদের যে কাস্টমার আছে, ধরেন আমি মানে মানে আমার এক্সিস্টিং যে কাস্টমার আছে বা এক্সিস্টিং যে মার্কেট আছে, যে এই মার্কেট নিয়ে আমি কাজ করছি বা যাদের জন্য কাজ করছি, তাদের এক্সিস্টিং প্রোডাক্টের নিয়ে যদি আমরা কোনো স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্ট করি বা কোনো ধরনের মানে বেনিফিট বা কোনো ধরনের অফার টফার দিয়ে মানে মার্কেটে ফ্যাসিলিটি জেনারেট করে আমরা যেটা করি সেটাকে বলছি মার্কেট পেনিট্রেশন। মার্কেট পেনিট্রেশন হচ্ছে এক্সিস্টিং মার্কেটে এক্সিস্টিং প্রোডাক্ট। ধরেন কথার কথা আমি যদি বলি যে সানসিল্কের কথা এক্সাম্পল দিই আপনাদেরকে, মনে থাকবে আপনাদের। সানসিল্ক কি করে, যে এখন নতুন করে ফ্লেভার নিয়ে আসলো, কিছু ছাড় দিল, কিছু ডিসকাউন্ট দিল, মানে তার প্রোডাক্ট এটাই, এই প্রোডাক্টটা দিয়েই আর তার যে টার্গেট কাস্টমার তারা ওই আগের মতোই, যারা ফিমেল, যারা মানে সানসিল্ক পছন্দ করতো, ফিমেলদের জন্যই সানসিল্ক ওইভাবেই চিন্তা করে প্রোডাক্টটা বানানো হয়েছে। মানে এই প্রোডাক্টটা কি যখন আপনি যখন ফেসিলিটি দিবেন এক্সিস্টিং মার্কেটে এক্সিস্টিং প্রোডাক্ট, তখন এটাকে বললাম না মার্কেট পেনিট্রেশন। মার্কেট পেনিট্রেশন মানে কি, আমার আগের প্রোডাক্টই আছে, কাস্টমারও আগের গুলাই, কিন্তু আমি চেষ্টা করি পেনিট্রেট করা, মার্কেটের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মানুষের মানে আকর্ষণ তৈরি করা। এখন যখন আমার মার্কেটটা মানে আগে যে যাদের জন্য প্রোডাক্ট বানাইতাম তাদের জন্য যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, দ্যাট মিনস আমরা সানসিল্কের মানে সানসিল্কের যে কাস্টমারগুলো আছে, মানে যে ফিমেলগুলো, তাদের জন্য আমরা নতুন একটা শ্যাম্পুর ব্র্যান্ড নিয়ে আসলাম, যেমন হতে পারে এটা ডাভ, মানে ইউনিভার কথা বলছি আর কি। তো ডাভ যখন নিয়ে আসছে তখন এটা হচ্ছে কি, আমার টার্গেট কাস্টমার কারা, আমার ওই যে ফিমেল যাদের জন্য প্রোডাক্ট বানাইতাম, কিন্তু তাদের মধ্যে আবার কি আছে, অনেকে আবার সানসিল্ক পছন্দ করে না, তাদের জন্য আমি স্পেশালি কিনে আসলাম ডাভ। এখন এইটাকে বলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট। মানে তাহলে কি এক্সিস্টিং মার্কেটে মানে যেই কাস্টমারদেরকে আগে যে কাস্টমার জন্য আগে প্রোডাক্ট বানাইতাম তাদের জন্য আমি নতুন করে প্রোডাক্ট আনছি, সেটা হচ্ছে কি মানে নতুন করে প্রোডাক্ট নিয়ে আসার নাম হচ্ছে কি প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্টে কি হয়, প্রোডাক্ট ডেভেলপমেন্টে হয় এক্সিস্টিং মার্কেট আর কি নিউ প্রোডাক্ট, না আমার আগের মার্কেটেই নতুন প্রোডাক্ট নিয়ে আসা, আগের মার্কেটে নতুন প্রোডাক্ট নিয়ে আসা। আচ্ছা, এরপরে যাচ্ছি, আপনার এক্সিস্টিং প্রোডাক্টটা যখন আপনি নতুন মার্কেটে নিয়ে যাবেন, এক্সিস্টিং প্রোডাক্টটা নতুন মার্কেট হতে পারে জিওগ্রাফিক্যাল হতে পারে, যে আগে আমাদের প্রোডাক্টটা শুধু আমরা ঢাকায় বিক্রি করতাম, এখন আমরা সেটা চিটাগং নিয়ে গেলাম, এটাকেও কি এক ধরনের নিউ মার্কেট বলা হয়। যে আমার প্রোডাক্টটাই সানসিল্কে ছিল, যেটা ঢাকায় পাওয়া যেত, এখন এটা আমাদের কোথায় পাওয়া যায়, চিটাগং পাওয়া যায়। এটা এক ধরনের নিউ মার্কেট। আরেকটা নিউ মার্কেট এরকম হতে পারে, যেহেতু মার্কেট কোনো প্লেস না, আমরা অলরেডি বলে আসছি যে আমরা সানসিল্ক ম্যান নামে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, সানসিল্ক ম্যান। তাহলে কি আমার প্রোডাক্টটা আগের প্রোডাক্টটাই আমি নতুন মার্কেটে চলে আসলাম, আগের প্রোডাক্টটা নিয়ে নতুন মার্কেটে চলে আসলাম। এটাকে আলটিমেটলি আবার ধরেন বাচ্চাদের জন্য আমি শ্যাম্পু তৈরি করলাম সানসিল্ক বেবি। তো এই যে প্রোডাক্টটা যখন এক্সিস্টিং প্রোডাক্ট মানে আমার আগের প্রোডাক্টই নতুন মার্কেটে চলে আসা, সেটাকে বলছি কি আমার মানে প্রোডাক্ট মানে মার্কেট ডেভেলপমেন্ট। তাহলে মার্কেট ডেভেলপমেন্টে কি হবে, মার্কেট ডেভেলপমেন্টে কি হবে, আগের প্রোডাক্টটাই আসবে নিউ মার্কেটে, এটাকে আমরা বলছি মার্কেট ডেভেলপমেন্ট। দ্য লাস্ট ওয়ান ইজ ডাইভার্সিফিকেশন। দেখেন এটার মধ্যে নিউ প্রোডাক্ট নিউ মার্কেট, মানে টোটালি নতুন প্রোডাক্ট নতুন মার্কেটের জন্য। ধরেন আমরা ওই যে পিউরিট নিয়ে আসছে ইউনিলিভার, আমরা এক্সাম্পলটা দিই তাহলে সহজভাবে বুঝতে সুবিধা আপনাদের। পিউরিট, তো পিউরিট কি, তাদের এক্সিস্টিং প্রোডাক্ট ছিল না এরকম, বা নিউ মার্কেটটাও নতুন, কারণ যারা পানি সচেতন তারা তো এই মার্কেটে তারা মানে এই ধরনের কাস্টমার যারা প্রোডাক্ট আগে বানায় নাই, সানসিল্ক যারা ব্যবহার করে তারা কি পিউরিট ব্যবহার করবে, এরকম না। তো নিউ মার্কেট, প্রোডাক্টটাও নতুন, এটাকে বলছে আমাদের প্রোডাক্ট মার্কেট এক্সপেনশন গ্রিড। সো আমরা এটা মার্কেট পেনিট্রেশনে আমরা বলছি যে লাইফ বয় ওয়েবসাইট যদি নতুন মানে তার প্রোডাক্টটা আগেরই, কিন্তু স্যাশে প্যাক, প্রোমো প্যাক, ইনস্টল মানে কিছু নতুন কাজ করা, আগের প্রোডাক্ট আগের মার্কেটে নতুন কাজ করা, সেটা মানে সেটাকে আমরা মার্কেট পেনিট্রেশন বলছি। আর মার্কেট ডেভেলপমেন্টে কি হয়, যেমন আমরা আগে অফলাইনে পাওয়া যেত মানে দোকানে, এখন অনলাইনে পাওয়া যায়, এটা মার্কেট ডেভেলপমেন্ট, কারণ অনলাইনে একটা নতুন মার্কেট প্লেস। তাহলে আমার এক্সিস্টিং প্রোডাক্টটা যখন নতুন মার্কেটে নিয়ে যাব তখন সেটাই বলছি কি আমাদের মার্কেট
ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি? যে নতুন প্রোডাক্ট নিয়ে আসা। যে আমি ধরেন কথার কথা যেটা আমরা এক্সাম্পল দিলাম, ধরেন হরলিক্স নিয়ে আসছে, তো হরলিক্স তো আমার মানে হরলিক্সের ধরেন হরলিক্সের আমি মানে হরলিক্সে কি মানে হরলিক্সে কি পাওয়া যেত, ধরেন এনার্জি বা ওই যে আমরা দুধের সাথে মিশিয়ে যেটা খাই, এখন হরলিক্স বিস্কিট নিয়ে আসলাম, তাহলে আমার কাস্টমার ধরেন আগেরটাই মানে ওই আগের ব্র্যান্ডটাকে আমি মানে প্রোডাক্টটা আমি নতুন করে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, আমার কাস্টমারটা ধরেন আগের জন্য মানে আগের কাস্টমারের কাছে যেটা আমরা যে ডাবের এক্সাম্পলটা দিলাম, ডাবের এক্সাম্পলটা কেন সুবিধা আমাদের? সুবিধা হচ্ছে এই কারণে, কারণ আমাদের কাস্টমার আগের গুলাই আমরা নতুন করে কি নিয়ে আসলাম। এখন বাচ্চাদের জন্য আমরা হরলিক্সের একটা বিস্কিট নিয়ে আসলাম, নিউ প্রোডাক্ট এক্সিস্টিং কাস্টমার, ডাইভার্সিফিকেশন একদম ওই পিউরিটির এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে। ওকে, developing strategy for growth and downsizing, growth to maintain the incredible growth, মানে গ্রোথ এবং ডাউনসাইজিং মানে হচ্ছে গ্রোথ হচ্ছে ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করে যাও, ডাউনসাইজিং হচ্ছে যদি আপনি কিছু কাট করে ফেলেন বা কিছু রিডিউস করে ফেলেন, সেটাকে আমরা ডাউনসাইজিং বলতে পারি। এই যে ডাউনসাইজিং ইজ when a company must prune, harvest or divest business that are unprofitable and that no longer fit the strategy, যখন আমাদের যে ব্যবসাগুলো বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, এরকম অসংখ্য কোম্পানি আছে যারা অনেক সময় ব্যবসা নতুন নিয়ে আসে, পরবর্তীতে ব্যবসাগুলো বন্ধ করে দেয়। এই যে বন্ধটা, কারণ বন্ধটা করে হচ্ছে এই বিজনেস পোর্টফোলিও অ্যানালাইসিস করার পরে, যে দেখতে এই কোম্পানি টিকিয়ে রাখা আমাদের জন্য কঠিন। কেন? এটার এখন আর মার্কেট নাই। যেমন রেডিও তো কোনো কোম্পানি বানায় না। কেন বানায় না? এটা মার্কেটে গ্রোথ রেট নাই। গ্রোথ রেট যখন ডাউন হয়ে যাবে তখন এটাও কি এটাও মার্কেট থেকে চলে যাবে। ওকে, মার্কেটিং পার্টনারশিপ টু দ্য বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ। এই ভ্যালু চেনটা একটু মনে রাখেন, এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম। ইজ এ সিরিজ অফ ডিপার্টমেন্ট দ্যাট ক্যারি আউট ভ্যালু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস to design, produce, market, deliver and support a firm's products. তো ভ্যালু চেনটা হচ্ছে আলটিমেটলি মানে সবাই মিলে, ধরেন আপনি প্রোডাক্টটা যখন যিনি র মেটেরিয়াল দেয়, সেই র মেটেরিয়াল থেকে কাস্টমার পর্যন্ত পৌঁছার জন্য অনেকগুলো মানুষ এখানে ইনভলভ থাকে। তো এই মানুষগুলো যদি প্রপারলি, এই যে আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি লাইভ এমসিকিউ, তাই না? এখন আলটিমেটলি লাইভ এমসিকিউর ভ্যালু চেন যদি পারফেক্টলি না থাকে, যে ক্লাসটা কীভাবে নিতে হবে, ডিজাইনটা কীভাবে করতে হবে, এভরিথিং যখন ওটা করে দেয়, যখন সাপোর্টগুলো প্রপারলি হয়, তখন আমি একটা ভালোভাবে ক্লাস নিতে পারছি, আপনারা অনেক কিছু হয়তো সহজে বুঝতে পারছেন। কিন্তু ওই যে আপনাদের কাছে যে এই ক্লাসটা যাচ্ছে, এখন আমি যত ভালোই পড়াই, যদি আমাকে সাপোর্টগুলো যদি না থাকে, তাহলে আলটিমেটলি কি কাজে আসবে না। আবার সকল সাপোর্ট যদি ভালো থাকে, আমি যদি ভালো না পড়াই, আলটিমেটলি সেটাও কাজে আসবে না। এই যে টোটাল প্রসেসটা, এটাই হচ্ছে ভ্যালু চেন বলা হয়। পার্টনারিং উইথ আদার কোম্পানি ডিপার্টমেন্টস, ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক, এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা আপনি একটু মনে রাখেন। ইজ মেড আপ অফ দ্য কোম্পানি সাপ্লায়ার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার। এই কোম্পানি, সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটার, আলটিমেটলি কাস্টমার হু পার্টনার ইচ আদার ইম্প্রুভ পারফরমেন্স। আমরা কাস্টমাররা যদি ভালোভাবে রোল না প্লে করে থাকি, আমরা যদি দেখেছে সস্তা প্রোডাক্ট পাইলে কিনে ফেলি, তা আলটিমেটলি কি হবে না, আলটিমেটলি আমরা কখনোই ভালো প্রোডাক্ট পাইতে মানে ভালো প্রোডাক্ট পাবো না, কারণ কোম্পানি তো ইন্সপিরেশন পাবে না যে সে তো সস্তা পাইলে প্রোডাক্ট কিনে ফেলে, সস্তা পাইলে প্রোডাক্ট কিনে ফেলে। তো এটা একটা বিগ প্রবলেম। সো এটাকে মাথায় রাখতে হয়। সো এই কারণে ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ককে বলা হয়েছে যে আলটিমেটলি একটা মানে নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা থাকে, কোম্পানি থাকে, সাপ্লায়ার থাকে, ডিস্ট্রিবিউটার থাকে এবং কাস্টমারও থাকে, সবাই মিলে একটা এন্টায়ার সিস্টেম তৈরি করে, যে সিস্টেমের মাধ্যমে পারফরমেন্স কি করা হয়, ইমপ্রুভ করা হয়। ওকে, এইটা হচ্ছে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং মিক্স আমরা বলে থাকি। আমরা অলরেডি এটা পরে আসছি, আমরা এটা অলরেডি জানি যে টার্গেটিং, সেগমেন্টেশন, টার্গেটিং করা, ডিফারেন্সিয়েট করা এবং পজিশনিং করা, এটা আমরা জানি। এগুলো করার জন্য আমাদের একটা ভালো প্রোডাক্ট লাগবে, ভালো প্রাইস লাগবে, ভালো প্রমোশন লাগবে এবং ভালো প্লেস লাগবে। এবং এগুলোর উপরে থাকে হচ্ছে মার্কেটিং প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল এবং মার্কেটিং অ্যানালাইসিস। আর সাপোর্ট হিসেবে আমাদের মার্কেটিং ইন্টারমিডিয়েটস, যারা আমাদের পার্টনার, কম্পিটিটর, পাবলিক এবং সাপ্লায়ার থাকে। এইটাকে আলটিমেটলি একটা মানে আলটিমেট মার্কেটিংয়ের একটা ব্লু প্রিন্ট বলা হয় এই বিষয়গুলোকে, রাইট? ওকে, তো মার্কেটিং স্ট্র্যাটেজি, এই মার্কেটিং স্ট্র্যাটেজি শব্দটা দিয়ে আপনারা মানে ডেফিনেশনগুলো ক্লিয়ার থাকতে হবে। কেন? কারণ আপনাদের এক্সামে হয়তো আসতে পারে যে নিচের কোনটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে কাউন্ট করা যায়। তো আপনি ডেফিনেশনের সাথে যেই অপশনটা বেশি সবচেয়ে মিলবে, সেটাকে আমি মার্কেটিং স্ট্র্যাটেজি বলবো। মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং লজিক by which the company hopes to create customer value and achieve profitable customer relationship. মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং লজিক, যে হ্যাঁ এটা করলে এটা হবে, আমরা যদি এটা করি প্রমোশন দিই তাহলে সেলস বাড়বে, আমরা যদি ডিসকাউন্ট দিই সেলস বাড়বে। এই যে একটা লজিক, এই লজিকটাকে মার্কেটিং স্ট্র্যাটেজি বলা হয়, যেটার মাধ্যমে কি হয়, বাই হুইচ দ্য কোম্পানি হোপস টু ক্রিয়েট কাস্টমার ভ্যালু অ্যান্ড অ্যাচিভ প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ। কাস্টমার ভ্যালু ক্রিয়েট করতে পারবে, কাস্টমার জন্য বেনিফিট ক্রিয়েট করতে পারবে
এবং যার কাস্টমার রিলেশনশিপ কি করতে পারবে, প্রফিটেবল কারণ রিলেশনশিপটা হবে টু ওয়ে, মানে আপনি তাকে ভ্যালু দিবেন, সে আপনাকে রিটার্নে ভ্যালু দিবে, তাই না? আপনি প্রোডাক্ট দিবেন, সে আপনাকে, দেখা যায় আপনি প্রোডাক্ট হয়তো আপনার 10 টাকা খরচ হয়েছে, কিন্তু সে আপনাকে দিচ্ছে হচ্ছে 100 টাকা প্রোডাক্টের জন্য। দ্যাট মিনস ওই সে মনে করছে না 100 টাকার ভ্যালু আছে, যদি আপনি 10 টাকাতে প্রোডাক্টটা তৈরি করেছেন। তো এই বিশেষটাকে আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি বলা হয়। মার্কেটিং সেগমেন্টেশন, এটা আমরা পড়েছি, এটা আমরা লেকচার 2-3-3-তে আমাদের চলে আসছিল। নতুন করে আমরা এগুলো আবার মানে নতুন করে আর পড়ছি না, তারপর আমরা একটু শর্ট টার্ম হিসাবে এগুলো একটু দেখে নিয়ে পজিশনিং পড়েছি আমরা। ওকে, মার্কেটিং মিক্স আমরা একটু পড়তে হবে, মার্কেটিং মিক্সটা আমরা একটু দেখে নেই যে মার্কেটিং মিক্স ইজ এ সেট অফ কন্ট্রোলেবল, এই শব্দটা অনেকে মিস করে, যার কারণে ভুল হয়ে যায়। মার্কেটিং মিক্স ইজ এ সেট অফ কন্ট্রোলেবল টেকনিক্যাল মার্কেটিং টুলস, product, price, place, promotion that the firm plans to produce a response it wants in the target market. তারা এই তিনটা মিলিয়ে এমন একটা রেসপন্স ক্রিয়েট করে, এমন একটা মানে ব্ল্যান্ড করে এমন একটা জিনিস বানায় যেন টার্গেট কাস্টমার কি পজিটিভলি তাদেরকে রেসপন্স করে, মানে এবং তার কাস্টমাররা যেন তাদের প্রোডাক্ট আলটিমেটলি অ্যাভেল করে। তো এটা একটা কন্ট্রোলেবল, কারণ আমরা চাইলে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট প্লেস এবং প্রমোশন এগুলো আমরা কি করতে পারি, আপ এন্ড ডাউন করতে পারি। এখন কন্ট্রোলেবল টেকনিক্যাল মার্কেটিং টুলস বলতে বুঝাচ্ছে দ্যাট মিনস আমরা কন্ট্রোলেবল করা যায়। এখন ব্ল্যান্ডটা কিভাবে হয়, যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এখন ভালো একটা প্রোডাক্ট ভালো প্রাইসে এবং অ্যাভেলেবেল যেমন সব জায়গায় পাওয়া যায়, এবং একটা প্রমোশন মানে আলটিমেটলি কাস্টমারের কমিউনিকেশন। আপনারা মনে রাখবেন যে প্রোডাক্ট প্রাইস, প্লেস, প্রমোশন এগুলো কিন্তু আলটিমেটলি হচ্ছে কোম্পানি ভিউ পয়েন্ট থেকে। ধরেন কাস্টমার ভিউ পয়েন্ট থেকে আমরা যদি বলি যে কাস্টমার ভিউ পয়েন্ট থেকে প্রোডাক্টকে বলা হয় মানে সলিউশন, তাই না? সে তার যে আমরা তো প্রোডাক্ট কখন পারচেস করি, যখন একটা প্রবলেম ফেস করি, আমার ক্ষুধা লাগেছে তখন আমি খাবার কিনি, তাহলে আমার সলিউশন। তারপরে তাদের প্রাইসকে বলা হয় কস্ট, প্লেসকে বলা হয় মানে অ্যাভেলেবিলিটি বা কনভিনিয়েন্ট, ধরেন প্লেস যেখানে সে পাবে, হ্যাঁ, কনভিনিয়েন্ট বা অ্যাভেলেবিলিটি। দেন হচ্ছে প্রমোশনকে বলা হয় কমিউনিকেশন। ওকে, তো কস্ট, কাস্টমার, প্রোডাক্ট, সলিউশন, এরকম। তো এটাকে বলা 4C বলা হয়, 4C। আরেকটা হচ্ছে 4A, এ ফর ধরেন এ মানে আমরা যদি প্রথম বলি যে অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি। এখন কাস্টমার কোম্পানি চিন্তা করে যে প্রাইসটা দিচ্ছে এটা কাস্টমার অ্যাফোর্ডেবল কিনা, আর যেই জায়গায় আমরা যেভাবে ডিস্ট্রিবিউশনটা করছি এটা অ্যাক্সেসিবল কিনা, সবাই পাচ্ছে কিনা। আর ধরেন আরেকটা হচ্ছে আপনার প্রমোশন। তো প্রমোশনে কোম্পানি ভিউ চিন্তা করে, মানে আমি আপনাদেরকে বলছি 4Cটা হচ্ছে কাস্টমার ভিউ পয়েন্ট, আর 4A হচ্ছে কোম্পানি ভিউ পয়েন্ট। এক্স্যাক্টলি হয়তো আমার 4Cটা এক্স্যাক্টলি হয়তো 4A এই মুহূর্তে এক্স্যাক্টলি পুরোপুরিটা মনে নেই। তারপর অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাটেনেবিলিটি মানে অ্যাভেলেবিলিটি, এরকম বিষয়টা। হ্যাঁ, প্রোডাক্ট ফর অ্যাভেলেবিলিটি বা প্লেসের ক্ষেত্রে, কস্টের ক্ষেত্রে, প্রাইসের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তো আপনারা এটা একটু দেখে নিন, 4C 4A এগুলা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এটা আমি আর ডিটেলে যাচ্ছি না, কারণ এটা আমাদের মূলত মার্কেটিং ম্যানেজমেন্টের কোর্স থেকে মানে আরো ডিটেলে যায় আর কি। তো 4C আর হচ্ছে 4A, এই চারটা কনসেপ্ট পরে নিয়েন। 4Pটা হচ্ছে আমাদের যেটা আমরা মার্কেটে অফার করি, 4Cটা হচ্ছে কাস্টমার ভিউ পয়েন্ট থেকে যেটা মার্কেটিং মিক্সকে দেখা হয়, কাস্টমার ভিউ, আর এটা হচ্ছে কোম্পানি ভিউ। এই ঠিক আছে, এটা একটু দেখে নিন। ওকে, সো দেখি আমরা প্রোডাক্ট বলতে কিন্তু অনলি আমরা আলটিমেটলি শুধু আমরা যে ফিজিক্যালি প্রোডাক্টটা দেখছি এরকম না। প্রোডাক্ট বলতে প্রোডাক্টের ভ্যারাইটি, কোয়ালিটি, ডিজাইন, ফিচার, ব্র্যান্ড নেম, প্যাকেজিং, সার্ভিস সবগুলো প্রোডাক্টের মধ্যে চলে আসে। প্রাইস মানে শুধু প্রাইস না, প্রোডাক্টের লিস্ট প্রাইস, ডিসকাউন্ট, অ্যালাওয়েন্স, পেমেন্ট পিরিয়ড সবগুলোই মানে প্রাইস রিলেটেড, পেমেন্ট রিলেটেড সবকিছু আবার প্রাইসে চলে আসে। প্রমোশন বলতে অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং সবগুলো চলে আসে। প্লেস বলতে চ্যানেল, কাভারেজ, লোকেশন, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন, লজিস্টিক সবকিছু মিলেই আসলে প্লেসটা হয়। সো এইটা হচ্ছে মার্কেটিং, যেটাকে আমরা বলছি মার্কেটিং অ্যানালাইসিস, প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল। মার্কেটিং এটাকে আমরা মার্কেটিং প্রসেস বলতে পারেন। সো প্রথম হচ্ছে প্ল্যানিং করা, সে প্ল্যানিং এর ইমপ্লিমেন্টেশনে যাওয়া, কন্ট্রোল, আবার অ্যানালাইসিস করে, কন্ট্রোল থেকে আবার যদি কোনো কারেকশন আছে সেটা করা। এটা টোটালি একটা মার্কেটিং প্ল্যানিং এর একটা পার্ট। মার্কেটিং প্ল্যানিং এর মধ্যে আমরা শর্ট অ্যানালাইজ করতে হয়, নতুন করে এটা বলার মতো কিছু নাই। আপনার ইন্টারনাল থাকে স্ট্রেংথ এবং উইকনেস ইন্টারনাল কীভাবে, এটা আমাদের কন্ট্রোল মানে আমাদের ভিতরে থাকে, তাই না? আমাদের স্ট্রেংথ উইকনেস এটা আমাদের ভিতরে মানে আমাদের কোম্পানির সরাসরি থাকে। এখন অপরচুনিটি আর থ্রেটগুলো আমাদের হাতে থাকে না। সে ফর এক্সাম্পল রেডিও
মার্কেট থেকে চলে গেছে কেন? কারণ এখন টেকনোলজির একটা ডেভেলপমেন্ট হয়েছে, আইসিটি ডেভেলপমেন্ট হয়েছে। তখন রেডিও মার্কেট থেকে চলে গেছে, এটা একটা তার এখন যারা মানে রেডিও উৎপাদন করতো তাদের টেকনোলজি তারা কি হয়ে গেছে, একটা থ্রেট হয়ে গেছে, তাদের কন্ট্রোল ছিল না, কিছু করার নাই। তারা চাইলেই টেকনোলজিকে বলতে না, টেকনোলজি আসতে পারবে না, এরকম সুযোগ ছিল না। এই কারণে থ্রেটটাই আপনার, আপনি যদি অপরচুনিটি কাজে না লাগাতে পারেন, এটা আপনার থ্রেট হয়ে যাবে, এটা মনে রেখে সবসময়। যখনই লাইফে কখনো কোনো একটা অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটি প্রপারলি কাজে লাগাতে, সেটা আপনার জন্য থ্রেট হয়ে যাবে। সে ফর এক্সাম্পল এখন কম্পিউটারের লিটারেসি, ধরেন আমরা কম্পিউটার অনেক কিছু জানি না, বা লাইভ এমসিকিউতে অনেকে হয়তো বা প্রপারলি মানে কম্পিউটার সম্বন্ধে বা টেকনোলজি সম্বন্ধে ভালো আইডিয়া নাই। সো আলটিমেটলি তাদের জন্য কিন্তু কি হয়ে যাবে, যে ভবিষ্যতে তার চাকরির বাজারটা কঠিন হয়ে যাবে, তার জন্য এটা থ্রেট হয়ে যাবে কোনটা, টেকনোলজিটা। আর যে আবার টেকনোলজি ভালোভাবে জেনে যাবে, সে কিন্তু নতুন নতুন চাকরির সুযোগ সুবিধা পাবে। এই কারণে বলা হয় যে অপরচুনিটি একসময় কি হয়ে যায়, থ্রেট হয়ে যাবে। থ্রেট সবসময় কি হয়ে যাবে, অপরচুনিটি যাবে। কোভিড যখন আসছে, একটা থ্রেট ছিল না আমাদের জন্য, তো কোভিড থেকে তো জুমের ব্যবসা চলে গেছে, অনলাইন যে আমরা এখন বসে আছি, এই বিজনেসটা আরো বেশি বেড়ে গেছে। তো এই কোভিড একটা অপরচুনিটিও নিয়ে আসছে, তো এটা একটু মাথায় রাখতে হবে। তো মার্কেটিং প্ল্যানিং এর এই এলিমেন্টগুলো আছে: এক্সিকিউটিভ সামারি, মার্কেটিং সিচুয়েশন, থ্রেট এন্ড অপরচুনিটি, অবজেক্টিভ এন্ড ইস্যুস, মার্কেটিং স্ট্র্যাটেজি, অ্যাকশন প্রোগ্রাম, বাজেট কন্ট্রোল। এটা জাস্ট মানে ওইভাবে আসলে আপনাদের সিলেবাসে মেনশন করা নেই, জাস্ট এতটুকু দেওয়া আছে। ওকে, সো এখানে জাস্ট মার্কেটিং প্ল্যানিং গুলো আমি একটু আলাপ আলোচনা করেছি। যে আপনাদেরকে বলেছিলাম যে প্রোডাক্ট এবং মার্কেট ডেফিনেশনটা একটু এখানে আবার একটু আমি রিপিট করেছি। বিকাশ বলতেছি কি, মোবাইল ওয়ালেট আর P2P ট্রান্সফার, মানে পার্সন টু পার্সন আর কি, বা পিয়ার টু পিয়ার ট্রান্সফার। কিন্তু মার্কেট ডেফিনেশন কি, সে বলতেছে উই লেট অ্যালোন সেন্ড মানি, পে, সেভ সিকিউরলি ফ্রম এনি ফোন এনিওয়্যার ইন বাংলাদেশ। আপনি যেখান থেকে যখন ইচ্ছা তখনই ট্রানজাকশন করতে পারবেন, সেটাই আলটিমেটলি করছে গ্রামীণ ফোন। বলতেছে সে আলটিমেটলি প্রোডাক্ট ডেফিনেশন হিসাবে তার কি, সে সিম সেল করে, ভয়েস ডাটা সেল করে, কিন্তু আলটিমেটলি সেই বলছে কি, উই কিপ পিপল অ্যান্ড বিজনেস রিলায়েবলি কানেক্টেড টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে মানুষদের কি করি, কানেক্টেড রাখি। আর আমি কি করি, ফ্যাশন, ক্রাফটস, হোমওয়্যার। কিন্তু বলতেছে উই কানেক্ট আর্টিসান, যারা মানে শিল্প কারুকর্ম করে, তাদের সাথে আমরা মানে বায়ারদের সাথে একটা কানেক্টেড করে দিই, মানে আমরা তাদেরও হেল্প করতেছি, বায়াররা ভালো প্রোডাক্ট পেতে আমাদেরকে হেল্প করতেছি। এবার প্রত্যেকটারই বিভিন্ন ধরনের এই যে প্রোডাক্ট ডেফিনেশন এবং মার্কেট ডেফিনেশন দেওয়া আছে। তো আমরা কোশ্চেনে চলে আসি, খুব শর্ট করে কোশ্চেন শেষ করবো, কারণ অলরেডি আমাদের ক্লাসের লম্বাটা অনেক বড় হয়েছে, যদিও আমাদের আরো অনেক টপিক রয়ে গিয়েছে। সো আমরা একটু ফার্স্ট যাওয়ার চেষ্টা করি। তো মার্কেট ওরিয়েন্টেড আমরা যদি বলি, যে মার্কেট ওরিয়েন্টেড হলে কি হবে, কাস্টমার নিডস এন্ড এক্সপিরিয়েন্সকে ফোকাস করা হবে। বিসিজি ম্যাট্রিক্স এসবি গুলোকে ক্লাসিফাই করে, কোনটা দি স্টার আছে, আমাদের ক্যাশ কাউ আছে, ডক্স আছে, এই লিডার এটা নাই, তাহলে অ্যান্সার ইজ সি। হুইচ গ্রোথ স্ট্র্যাটেজি ইন দ্য প্রোডাক্ট মার্কেট এক্সপেনশন গ্রেট ইনভলভস ইন্ট্রোডিউসিং এক্সিস্টিং প্রোডাক্টস ইন নিউ মার্কেট। এক্সিস্টিং প্রোডাক্টটা যদি নতুন মার্কেটে যায়, এক্সিস্টিং প্রোডাক্টটা আমরা নিয়ে যাচ্ছি কোথায়, নিউ মার্কেটে। তাহলে নিউ মার্কেটে নিয়ে গেলে প্রোডাক্ট, তাহলে অবশ্যই এটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে। সরি, নিউ মার্কেটে নিয়ে যাচ্ছি, তার মার্কেট ডেভেলপমেন্ট হবে। আর যদি আমরা এক্সিস্টিং মার্কেটে আমরা যদি নিউ প্রোডাক্ট নিয়ে আসতাম, তাহলে এটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়ে যেত। সিম্পল মনে রাখার জন্য, যে আমরা যদি এক্সিস্টিং মার্কেটে এক্সিস্টিং প্রোডাক্টটা, মানে আমরা যে প্রোডাক্টটা সেটা নতুন মার্কেটে নিয়ে যাই, তো মার্কেটটাকে আমরা ডেভেলপ করলাম। আর যদি আমরা এক্সিস্টিং মার্কেটে নতুন প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে প্রোডাক্টটাকে ডেভেলপ করলাম, প্রোডাক্টে ফোকাস দিলাম, এখানে প্রোডাক্ট ডেভেলপ। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ বেস্ট ডিফাইন অ্যাজ, যদি স্ট্র্যাটেজিক প্ল্যানিং কৌশলগত পরিকল্পনা বলতে যদি আমরা বুঝাই, তাহলে আমরা বলবো যে এনশিওর, মানে লং টার্ম যেটা আর কি। তো এটা অ্যান্সার বি, ডেভেলপিং, মেনটেনিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ফিট বিটুইন গোলস অ্যান্ড ক্যাপাবিলিটিজ। যে বলছিলাম ডেফিনেশন পড়লে একবার অ্যান্সার ইজি হয়ে যাবে। দ্য মার্কেট ওরিয়েন্টেড মিশন প্রাইমারিলি ফোকাস অন, মার্কেট ওরিয়েন্টেশন মিশনের ফোকাসটা কি, ফোকাসটা হচ্ছে কাস্টমার নিডস অ্যান্ড এক্সপিরিয়েন্স। দ্যাট মিনস মানে গ্রাহকের প্রয়োজন অভিজ্ঞতা অনুযায়ী, মানে এখানে প্রোডাক্টের ফিচারগুলো বলা হয় না, এখানে বলা হয় গ্রাহকের কি নিড এবং কি কি প্রয়োজনীয়তা আছে। এক্সিস্টিং প্রোডাক্ট নিউ মার্কেটে গেলে, তো সেটা ডেফিনেটলি এক্সিস্টিং প্রোডাক্টটা যদি আমরা নতুন একটা মার্কেটে নিয়ে যাই, তাহলে এটা মার্কেট ডেভেলপমেন্ট হবে। নাম্বার ইজ সি। সো নতুন টপিক আমরা চলে আসছি, যে কম্পিউটার অ্যানালাইসিস। কম্পিউটার অ্যানালাইসিস আমি খুব শর্টে যাই দেবো, কারণ ক্লাস অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, টপিকগুলো এত ডিটেলসে আমি চেষ্টা করবো আপনাদেরকে যত শর্টে এগুলো বুঝে। সো কম্পিউটার একটা মার্কেটের সবচেয়ে বড় একটা ভিউ পয়েন্ট। আপনি যেমনই বাড়ান বাংলাদেশের মার্কেটে, এখন আপনি চাইলে, আমি একদিন আগে কোনো একটা লেকচার বলছি, যে জুস আপনি এখন 30 টাকা নিয়ে আসতে পারবেন না, বা 40 টাকা নিয়ে আসতে পারবেন না, যেমন যতই ভালো জুস হোক, এটা কিন্তু মার্কেটে মানে সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। কারণ কম্পিউটার কত দিয়ে প্রোডাক্টটা বানাচ্ছে। এখন আপনার যদি বলেন যে আমার তো এখন প্রোডাক্টটা বানাতে 25 টাকা খরচ হয়, আমি 20 টাকা কীভাবে বেচবো, কিছু করার নাই। আপনার শুরুতে মার্কেটে যখন শুরু করবেন, আপনাকে ডেফিনেটলি কিছু তো মার্কেটে পেনিট্রেশন বা কিছু খরচ তো, বা কিছু লস বলবো না, এটা ইনভেস্টমেন্ট কিছু করতে হবে।
তাহলে আমরা অনেক কিছু ডিপেন্ড করতেছে কম্পিটিটর। ওই যে প্রাইসের চ্যাপ্টার আমরা পরে আসছিলাম, আপনাদের মনে আছে, কম্পিটিটর কি করতেছে সেটার উপর বেস করে আপনাকে আলটিমেটলি চলতে হবে। এই যে 12 বিষয়টাকে এটা বলা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। তো কম্পিউটার অ্যানালাইসিস কি, কারা প্রথমে আপনাকে খেয়াল রাখতে মানে বের করতে হবে যে কারা আপনার কম্পিটিটর, এবং কম্পিউটারের অবজেক্টিভ কি, তার স্ট্র্যাটেজি কি, তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি, সে আপনার রিয়াকশন কেমন করে, এইটা আমার নাম্বার 2 তে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে আমরা কারা আমার কম্পিউটার আইডেন্টিফাই করবো এবং তাদের অবজেক্টিভ, স্ট্র্যাটেজি, তাদের স্ট্রেংথ, উইকনেস, এগুলো আমাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3 যেটা হচ্ছে সিলেক্টিং দ্য কম্পিউটার টু অ্যাটাক or অ্যাভয়েড, এবং কাকে আমি অ্যাটাক করবো কাকে অ্যাভয়েড করবো। কথার কথা আমি একটা সফট ড্রিঙ্কস নিয়ে আসলাম নতুন, ধরেন কথার কথা ধরেন সে ফর এক্সাম্পল ধরেন গ্রিন কোলা, বা ধরেন গ্রিন কোলা বাদ দিলাম, স্টার কোলা মানে একটা নতুন সফট ড্রিঙ্কস। এখন আমি কি গিয়ে আমি কোকা কোলাকে অ্যাটাক করবো, বা কোকা কোলা যা করতেছে আমি এগেনস্টে এটা করবো, বা কোকা কোলাকে আমি টার্গেট করবো? ডেফিনেটলি নট, কারণ আমার ওই ক্যাপাবিলিটি নাই, বা আমার সে এখন কম্পিউটার হইলেও সে আলটিমেটলি তাকে অ্যাভয়েড করার ক্যাপাবিলিটি আমার মধ্যে নাই, সরি অ্যাটাক করার, তো আমাকে অ্যাভয়েডই করতে হবে। তো এই যে 3টা প্রসেস, আইডেন্টিফাইং, অ্যাসেসিং এবং সিলেক্টিং। আইডেন্টিফাই কিভাবে করবো, কম্পিউটার্স ক্যান ইনক্লুড মানে অল ফার্মস মেক দ্য সেম প্রোডাক্ট তৈরি করতে পারে, সেম দ্যাট সাপ্লাই দ্য সেম সার্ভিস, মানে প্রোডাক্টটা তো ডিফারেন্ট হতে পারে। যেমন আমার তৃষ্ণা লাগলে আমি তো পানি খাই, জুস খাই, আইসক্রিম খাই, বিভিন্ন কিছু খাইতে পারি। ওই ডিরেক্ট কম্পিউটার, ইনডাইরেক্ট কম্পিউটার আপনাদেরকে পড়াইছিলাম। এখন প্রথম হচ্ছে আমার সেম প্রোডাক্টটা বানাই, যেমন আমি ওয়াটার বানাই, যেমন মাম পানি, তাই না, ফ্রেশও ওয়াটার বানায়, তাহলে ডেফিনেটলি দুইটা কি কম্পিউটার সরাসরি। এখন আবার এমন হইতে পারে যে সে তৃষ্ণা লাগে আমরা পানি খাই, আবার কি খায়, কেউ জুস খায়, তো ফ্রুটও একটা কম্পিউটার হইতে পারে, মানে একই জিনিস, একই প্রবলেম সলভ করতেছে। অল ফার্মস কম্পিটিং ফর দ্য সেম কাস্টমার ডলার্স, এটা হচ্ছে সবচেয়ে কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ ডিসিশন। কম্পিউটারকে আমাদের মার্কেটিংয়ের ভাষায় আমরা এটা ক্লাসে খুব ডিটেলসে পড়াই যে কম্পিউটার হচ্ছে আপনার যেই টাকা, মানে পকেটের টাকা যেই শেয়ার বসাবে সেই কম্পিউটার, মানে যেই ভাগ বসাবে সেই কম্পিউটার। এখন যখন বিকাশ যখন আসছে মার্কেটে, তাই না, বিকাশ যখন আসলো তখন বিকাশ কম্পিউটার কাজ ছিল, বিকাশ কম্পিউটার ছিল হচ্ছে ধরেন যারা ওই যে কুরিয়ার সার্ভিসে যারা টাকা পাঠাইতো, হ্যাঁ, বা এরকম। এখন বিকাশ কার কম্পিউটার হয়েছে? বিকাশ কম্পিউটার হয়েছে যারা মোবাইলে ফ্লেক্সি লোড করতো, ওদের ব্যাংকের, যারা বিদ্যুতের বিল দিতাম আমরা, মানে বিকাশ দিয়ে যা যা করা যায় এখন সবাই তার কম্পিউটার গেছে। সবচেয়ে সারপ্রাইজিং হচ্ছে ব্যাংক বিকাশের কম্পিউটার হয়ে গেছে, যে মানুষ এখন ব্যাংকে ট্রানজাকশন না করে বিকাশের ট্রানজাকশন করতেছে। তাহলে তারাও এটাও একটা বড় কম্পিউটার। এখন মোবাইল কোম্পানিগুলো বিকাশের কম্পিউটার হয়ে গেছে, কারণ মোবাইল কোম্পানিগুলো রিচার্জগুলো এখন বিকাশ দিয়ে দিতেছে। তার যে রিটেল দোকান টোকান আছে বা সে যে বিভিন্ন ধরনের কোম্পানি দিয়ে রাখছে সেগুলোতে হচ্ছে না। তাহলে কেউ যদি আমার সেম প্রোডাক্ট বানায় সেও কম্পিউটার, কেউ যদি আমার মানে সেম প্রোডাক্ট বানায় সেম সার্ভিসটা দেয়, মানে আলটিমেটলি মানুষ সেটা থেকে সার্ভিসটা পাচ্ছে, সে আমার কম্পিউটার। এখন আমার কাস্টমারের পকেটের টাকা যেই নিবে সেই কম্পিউটার। তাহলে কম্পিটিটর কিভাবে আমরা আইডেন্টিফাই করবো? ইন্ডাস্ট্রি থেকে, হোয়াট কোম্পানিজ আর ইউ দ্য সেম ইন্ডাস্ট্রি, যদি একই ইন্ডাস্ট্রির হয়, যেমন পেপসির কম্পিউটার কারা, কোকা কোলা, 7 আপ, এগুলো সবগুলো পেপসির কম্পিউটার। হ্যাঁ, তারা হোয়াট কনজিউমার স্যাটিসফাই দ্য সেম কাস্টমার নিড। এখন যদি পেপসি কম্পিউটার্স আর অল ড্রিঙ্কস স্যাটিসফাই কাস্টমার, এখন যে কোনো ড্রিঙ্কস, এটা ওয়াটার হইতে পারে, ফ্রুটস হইতে পারে, আইস টি, আদার ড্রিঙ্কস, সবাই কম্পিউটার। কেন? কারণ সবাই তো আলটিমেটলি কাস্টমারের তৃষ্ণা নিবারণ করতেছে, তাহলে সেই কম্পিউটার। কারণ কি, এখন যদি বিকাশ যদি মানুষ, এখন যদি ব্যাংক যদি বিকাশের কম্পিউটার মনে না করে, তাহলে আলটিমেটলি ব্যাংক লুজার হবে। কারণ বিকাশ শুধু কি মোবাইল টু মোবাইল টাকা পাঠায় এরকম না, এখন মানুষ বিকাশে টাকা জমা রাখতেছে, তো ব্যাংকের কাজ কি টাকা জমা রাখা। তাহলে মানে দুইজনের কাজটা, মানে দুই রকম জায়গা থেকে দুই রকম ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে বিকাশ হচ্ছে এমএফএস ইন্ডাস্ট্রি ধরেন, বা মোবাইল ফাইন্যান্সিং কোম্পানি, ব্যাংক হচ্ছে আরেকটা ইন্ডাস্ট্রির। কিন্তু আলটিমেটলি মার্কেটের পার্সপেক্টিভ থেকে বিকাশ কম্পিউটার কার? অবশ্যই ব্যাংকের। কেন? কারণ একই আলটিমেট মানুষের প্রবলেমের সলিউশন করতেছে, মানে আলটিমেটলি আর কি। তো মোবাইল সিম কোম্পানিগুলোর আর হোয়াটসঅ্যাপ কিন্তু কি কম্পিউটার। কেন? কারণ হোয়াটসঅ্যাপ তো হচ্ছে একটা মেসেঞ্জার সার্ভিস, কিন্তু বিকাশ মানে মোবাইল কোম্পানি তো কি মেসেঞ্জার সার্ভিস না, কিন্তু আলটিমেটলি কম্পিউটার। কেন? কারণ মোবাইলে ফোনে কথা না বলে হোয়াটসঅ্যাপে কথা বলতেছে। কিছু কিছু দেশে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে, কারণ ওই দেশের মোবাইল কোম্পানিগুলো মানে টিকে রাখার জন্য। কম্পিউটারকে আমরা কিভাবে অ্যাসেস করবো, বা তাকে আমরা অ্যানালাইজ করবো, কিভাবে অ্যানালাইজ করবো? তার মানে কম্পিউটার অবজেক্টিভ,
সে কি অবজেক্টিভ, তার কি সে টার্গেট কি প্রফিটেবিলিটি, তার মার্কেট শেয়ার, তার ক্যাশ ফ্লো, টেকনোলজিক্যাল লিডারশিপ, সার্ভিস লিডারশিপ, মানে এইগুলো দিয়ে আমরা অ্যাজ করবো যে কম্পিউটারের আসলে আলটিমেট তার অবজেক্টিভ কি। যে কম্পিউটার অবজেক্টিভ প্রফিট, তাকে আমরা একভাবে ডিল করতে হবে। যে কম্পিউটার অবজেক্টিভ হচ্ছে মার্কেটের শেয়ার বাড়ানো, সে ডিসকাউন্ট দিবে, বিভিন্ন ধরনের অফার দিবে, দিয়ে তার মার্কেটের শেয়ার গ্রোথ করবে। যে কোম্পানির ক্যাশ ফ্লো মানে ক্যাশের পরিমাণ বাড়ায় ফেলা, সেটা যার টেকনোলজিক্যালি ডেভেলপড হওয়া, যার যে কম্পিউটার অবজেক্টিভ, তাকে একরকম ভাবে আমাকে ডিল করতে হবে। এইরকম ব্যাপারটাকে মাথায় রেখে আপনাকে আগাইতে হবে। সো কম্পিউটার স্ট্র্যাটেজিক গ্রুপ অফার্স দ্য স্ট্রংগেস্ট কম্পিউটার, মানে যেই কোম্পানিগুলো আসলে মানে আমার সেম টু সেম প্রোডাক্ট তৈরি করে বা মানে খুব একদম মানে খুব স্ট্রং কম্পিউটার, এটাকে আমরা বলছি। আমাকে কম্পিউটার স্ট্রেংথ এন্ড উইকনেস খুঁজে বের করতে হবে, যে তার স্ট্রেংথ কি উইকনেস, হোয়াট ইজ আওয়ার কম্পিউটার ডু, কম্পিউটারে কি করে। বেঞ্চমার্কিং হচ্ছে মানে মিনিমাম মার্কেট স্ট্যান্ডার্ড কি। যেমন একটা জুস আমি কি বলছি 20 টাকা, ধরেন আমি একটা সহজ এক্সাম্পল আকারে বলছি আর কি, যে নির্দিষ্ট এই কোয়ালিটিটা ছাড়া মার্কেটে কি সার্ভাইভ করার সুযোগ নাই। মানে আপনাকে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড, মানুষ অলরেডি এই প্রোডাক্টটা এইভাবে মানে এইভাবে ট্রিট করছে, সো আপনাকে এই প্রোডাক্টটা এইভাবে সার্ভাইভ করা ছাড়া মানে বিকল্প নেই। সো কম্পিটিটর মানে আপনাকে চিন্তা করতে হবে যে কম্পিটিটর আপনার আলটিমেটলি সে কম্পিউটার, সে বেঞ্চমার্কটা হোয়াট উইল আওয়ার কম্পিউটার্স ডু, মানে আমরা যদি কম্পিউটারকে কোনো কিছু চেঞ্জ করি, কম্পিউটার আমাদেরকে কি রিয়াকশন দিবে এইটা। আর বেঞ্চমার্কিং হচ্ছে process of computer company production process or to those computers or learning from in other industries to find ways to improve the quality and performance, মানে নির্দিষ্ট মানে এই মিনিমাম এই কোয়ালিটি ফুলফিল করতে না পারলে আলটিমেটলি সে কি সে এখানে সার্ভাইভ করতে পারবে না। তো আপনাকে ওই বেঞ্চমার্কটাকে অ্যাচিভ করতে হবে, দেন আপনি কম্পিউটারকে অ্যানালাইসিস বা আদার জায়গাগুলোতে এখানে কাজ করবেন। এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট মার্কেটিং কোম্পানিজ কম্পিউটার মায়োপিয়া। এটা আমরা অলরেডি আমাদের ওই যে মার্কেটিং মায়োপিয়া থেকে পড়ে আসছি, আপনারা অলরেডি মার্কেটিং মায়োপিয়া পড়েছেন বা শুনেছেন। It is not competing farm markets that brought Kodak down. It was the computer Kodak did not see soon enough. Digital photography and camera that এই যে কোডাক আমাদের কত একটা পরিচিত একটা নাম ছিল, তাই না? কোডাক চলে গেছে মার্কেট থেকে। এর অর্থ এই না যে কোডাক আসলে কম্পিউটারকে ভালো করে বুঝতে পারে না, এটা হচ্ছে কোডাকের কম্পিউটার কি হইতে পারে সেটাকে ডিপলি আইডেন্টিফাই করতে না পারা। এখন ব্যাংকগুলো যদি আগে থেকেই এই মোবাইলের অ্যাপ ট্যাপ সার্ভিসগুলো, আরো মোবাইলের অ্যাপ ভিত্তিক সার্ভিসগুলোকে আরো বেশি ভালোভাবে ডেভেলপ করে রাখতো আগে থেকে, তাহলে বিকাশ কিন্তু তাদের বিজনেসটা খেতে পারতো না। তারা বিকাশকে মনে করছে বিকাশ তো হচ্ছে মোবাইলে টাকা পাঠানো, মানে কুরিয়ার সার্ভিসের সাথে তার সমস্যা, আমরা কেন তাকে কম্পিউটার মনে করবো, এটা চিন্তা করেই তাদের এটা সর্বনাশ হয়ে গেছে। কেন? কারণ তার ব্যবসাটা কোথায় আসতে পারে এই চিন্তাটা আপনাকে করতে হবে। এখন কোডাক যদি তার যে ব্যবসার যে ধরনটা, সে যদি মনে করতো যে মোবাইল ফোনগুলো আসবে, আলটিমেটলি মানুষ মোবাইলের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে, মোবাইলগুলো আরো বেশি কোয়ালিটি তৈরি করা সম্ভব, এটা চিন্তা না করে সে বলছে না আরেকটা কোম্পানি না আসলে তার কোডাক আমার কোনো প্রবলেম হবে না, তাই না? মানে ফ্যাক্টটা এরকম আর কি। তো এখন কম্পিটিটর কে, আমার সরাসরি সেম টু সেম প্রোডাক্ট বানাবে সেই কম্পিটিটর নো, এই চিন্তাটা থেকে বেরিয়ে এসে আসাটাই হচ্ছে, এই চিন্তাটা যে করাটা মানে এই যে ভিতরে ডেপ চিন্তাটা না করাটা, সেটা হচ্ছে মার্কেটিং মানে কম্পিউটার মাইপে। আমরা যেমন প্রোডাক্টে বলছি যে কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটির দিকে দৌড়াচ্ছে, দেন কাস্টমার কি চাচ্ছে সেটার দিকে ফোকাস দেয়নি। কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস করা, মানে আমরা কাকে অ্যাটাক করবো কাকে অ্যাভয়েড করবো অলরেডি বলছি। সো ভ্যালু অ্যানালাইসিস, কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস বলতে ডিটারমাইন দ্য বেনিফিটস দ্যাট টার্গেট কাস্টমার ভ্যালু, মানে কি কি বেনিফিটস গুলো কাস্টমার ভ্যালু দেয়, অ্যান্ড হাউ কাস্টমার রেট দ্য রিলেটিভ ভ্যালু অফ দ্য ভেরিয়াস কম্পিউটার অফার। এখন কোম্পানির, এখন আইফোন কেন আমি 1 লক্ষ টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছে মানুষ, তার ওই ফিচার, তার যেই সার্ভিস, তার যেই প্রোডাক্টের কোয়ালিটি, সেটাকে মানুষ ওই পরিমাণ ভ্যালু দিচ্ছে। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে মানুষ তার কোন প্রোডাক্টটা কতটুকু ভ্যালু দিচ্ছে, কি কারণে প্রোডাক্টটা কিনছে, আলটিমেটলি তার কোন ফিচারটা বা কোন বিষয়টাকে সে বেশি ভ্যালু দিচ্ছে, বেশি প্রায়োরিটি দিচ্ছে, এটাকে হচ্ছে কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস। কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস না করলে আলটিমেটলি আপনি ফাইন্ড আউট করতে পারবেন না কে আলটিমেটলি আপনার জন্য, মানে আলটিমেটলি কে আপনি, মানে আপনি কম্পিউটারকে কাকে অ্যাটাক করবেন, কাকে অ্যাভয়েড করবেন এবং কাকে কোন জায়গাটা দিয়ে ধরবেন, মানে কারণ কোন ফিচারটা। কারণ আলটিমেটলি আপনি যদি ভ্যালু অ্যানালাইসিস না করেন, মানুষ কোনটাতে বেশি ইম্পর্টেন্স, কারণ আপনি আলটিমেটলি অফার করলেন, সস্তা অফার করলেন, আপনি ধরেন যেটা মানুষ মানে কথার কথা অ্যাপলকে দিচ্ছে হচ্ছে 1 লক্ষ টাকা, এখন আপনি সেম ফিচারগুলো দিয়ে আপনি তাকে দিলেন 80,000 টাকা, ধরেন কথার কথা। তো মানুষ কিন্তু আপনার কাছে হয়তো নাও আসতে পারে, কেন? কারণ অ্যাপলের ওই সার্ভিসটা সে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে এবং সর্বোচ্চ সে এটার জন্য 20,000 টাকা এক্সট্রা পে করতে রাজি। কিন্তু আপনি কি তাকে 80,000 টাকা দিয়ে অফার করলে সে নিবে না, কেন নিবে না? কারণ তার কাছে ওইটা গুরুত্বপূর্ণ, ওই ভ্যালুটা সে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে। এই কোন ভ্যালুটা সে ইম্পর্টেন্ট দিচ্ছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে। সো দুইটা জিনিস, ক্লোজ এবং ডিস্টেন্স কম্পিউটার, গুড এবং ব্যাড। ক্লোজ এবং ডিস্টেন্স বলতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কম্পিউটার কথা বলছি, অলরেডি আপনারা
মানে বুঝতে পারছেন যে ক্লোজ এবং ডিস্টেন্স বলতে যারা আপনারা একটু সরাসরি সেম প্রোডাক্টটা বানায় তারা ক্লোজ, আর ডিস্টেন্স বলতে একই ক্যাটাগরির বা কাস্টমার সার্ভিসটার জন্য একই রকম, মানে কাস্টমার আলটিমেটলি সার্ভিসটা পাইতেছে, এইটাকে বলছি আমরা ডিস্টেন্স কম্পিউটার। গুড অ্যান্ড ব্যাড কম্পিউটার বলতে বোঝানো হচ্ছে যে ধরেন একই ইন্ডাস্ট্রিতে একই টাইপের, যেমন আপনি একটা সময় তো অ্যাপলের কোনো প্রোডাক্টের সাথে কোনো কিছু শেয়ার করা যেত না, অ্যাপলের মধ্যে চলতেছে, বাকিরা এক জায়গায় চলতেছে। যেমন অ্যাপল এখন বাধ্য করে দেখেন ইউএসবি পোর্ট এন্ডোর্স করেছে, কারণ এটা বলছে যে না, এটার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, মানে মানুষ যেখানে যাচ্ছে ফ্রিডমলি চার্জ দিতে পারছে না, বা চার্জিং পোর্টের কারণ ইউনিভার্সাল একটা চার্জিং ফরম্যাট সবাই ব্যবহার করছে, কিন্তু অ্যাপল ব্যবহার করতেছে না, অ্যাপলকে বাধ্য করে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এই যে মানে শেয়ারিং না করা, হেল্পিং না করা, হেল্প না করা, আপনি কম্পিটিটর। এখন মনে করেন কথার কথা যদি আমরা যদি যেমন আমরা মোবাইল ফোনে দেখেন অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপের জিনিস আমরা মেসেঞ্জার শেয়ার করতে পারি, মেসেঞ্জারের জিনিস হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি, যদি এগুলো অনেক টেকনিক্যাল বিষয় আছে ওইটাতে না যাই। এই যে শেয়ারিং করতে না পারলে ধরেন আপনি যেমন অ্যান্ড্রয়েড ফোন কি আমরা একটা থেকে আরেকটা খুব সহজে শেয়ার করতে পারি, অ্যান্ড্রয়েড ফোন একটা থেকে আরেকটা জায়গায় খুব সহজে স্মুথ আমরা শেয়ার করতে পারি, অ্যাপলে যেটা আমরা খুব স্মুথলি পারি না। এই যে শেয়ারিংটা, হ্যাঁ, বা কমন ধরেন আমরা ওই যে প্রিন্টারের টোনারের কথা চিন্তা করি, এখন যদি দেখা যাচ্ছে না এই কোম্পানির টোনার অন্য কেউ বানাইলে এটা চলবে না, বা অনেক সময় আমরা প্লাগের কথা কিন্তু চার্জারের পোর্টের কথা চিন্তা করি, কম্পিটিটর কিন্তু কি গুড কম্পিটিটর, যে হ্যাঁ ইন্ডাস্ট্রিটা বাড়ুক, মানে সবাই ব্যবসাটা বাড়ুক, আমরা সবাই মিলে ব্যবসাটা করি। কথা কি বুঝতে পেরেছেন? ধরেন মনে করেন ওই যে আমরা যদি একদম গ্রামের এক্সাম্পল দেই, ধরেন গুড কম্পিটিটর কারা? গুড কম্পিটিটর জন্য একটা বাজারে ধরেন দোকান আছে, একটা ফার্মাসির দোকান দেওয়া হলো, এখন দেখবেন আরেকটা ফার্মাসির দোকান দিয়েছে, সে কিন্তু খুশি হয়, আরেকটা ফার্মাসির দোকান দিলে ওই দুজন খুশি হচ্ছে, আরেকটা দোকান দিলে খুশি হচ্ছে। কেন খুশি হয় জানেন? কারণ একটা মার্কেট তৈরি হইতেছে, একটা ব্যবসা, কারণ সবাই তখন ফার্মাসির জন্য এখানেই আসবে। কিন্তু যার মধ্যে ওই যে বিজনেস সেন্সটা, মানে যে একটু হিংসুরে টাইপের বিজনেস সেন্স, সে একটা ফার্মাসি দিছে, আর কাউকে এখানে ফার্মাসি হইতে দিবে না। ওই যে গাড়ির যেমন ট্রান্সপোর্ট সার্ভিসগুলো এমন হয়, যেমন যে স্টার লাইন যে ফেনীর, অথবা ধরেন বিভিন্ন জায়গায় এরকম শোনা যায় যে অন্য কোনো ট্রান্সপোর্ট কোম্পানিকে আসতে দিচ্ছে না, কেন? কারণ তার ব্যবসা কমে যাবে। কিন্তু আলটিমেটলি গুড কম্পিউটার কারা? যে আমরা সবাই মিলে এখানে একটা পুরা কি একটা হাব তৈরি করে ফেলবো, ওষুধ লাগবে সবাই এখানে আসবে। দেন ফার্মাসি দোকানগুলো দেখবেন একই সাথে অনেকগুলো দোকান থাকে, কেন? তারা জানে যে না, একসাথে সবাই থাকলে এখানে মানুষ তখন আশা বাড়বে, আশা বাড়লে সবাই কিছু না কিছু পাবো। এটাকে গুড কম্পিউটার বলা হয়, আর ওইটাকে ব্যাড কম্পিউটার বলা হয়। সিলেক্টিভ কম্পিটিশন মানে একটা হচ্ছে ব্লু ওশেন স্ট্র্যাটেজি, আরেকটা বলে রেড ওশেন স্ট্র্যাটেজি। এটা এখানে হয়তো মিস্টেক মানে দেওয়া হয় নাই। তো রেড ওশেন স্ট্র্যাটেজি আর ব্লু ওশেন স্ট্র্যাটেজি হচ্ছে ব্লু ওশেন স্ট্র্যাটেজি, এটাও একটা মানে অ্যাটাকিং এর একটা ফরম্যাট, যে বলা হয় যে আমি সরাসরি কোম্পানির মানে হেড টু হেড ব্যবসা, মানে একই রকম প্রোডাক্ট এনে হেড টু হেড কি করে না বিজনেস করে। যেমন নেটফ্লিক্স কি করছে, সে তার মতো একটা ব্যবসা নিয়ে আসছে, সে ওই টিভির পরিবর্তে সে আসছে, কিন্তু আস্তে আস্তে পুরো মুভি ইন্ডাস্ট্রি ওর কাছে চলে গেছে। টিভির অনেক জনপ্রিয় শো এখন নেটফ্লিক্সে চলে গেছে, যে শুরুতে কিন্তু সেইভাবে আসে নাই। শুরুতে কি করছে, সে তার মতো করে ব্যবসা করছে, যে মুভিগুলো মানুষ যদি দেখতে চায় আমরা এখানে স্টোর করতেছি, এখানে ফি দিয়ে মানুষ মুভি দেখতে পারবে। কিন্তু আস্তে আস্তে ব্যবসা এক্সপ্যান্ড করে, সে এখন পুরো মুভি ইন্ডাস্ট্রিটাকে মানে কন্ট্রোল করে ফেলতেছে। কেন? কারণ ব্লু ওশেন স্ট্র্যাটেজি সরাসরি সামনাসামনি আঘাত না করা, মানে আপনি আপনার মতো করে ব্যবসা করে চলে যাওয়া, আপনার যেটা পছন্দ হবে, আপনার যে বিজনেস, ওই আমরা নিচ মার্কেটিং করছিলাম। আর রেড ওশেন সরাসরি একই রকম অফার করে মার্কেটে, আপনি জুস বানান আমিও জুস বানাবো, এরকম করা। আমি জুস না বানিয়ে অন্য একটা স্মুদি বা একটা মানে একটা মানে ককটেল টাইপের কিছু একটা আমি বানাইলাম, কিন্তু আপনি হচ্ছে জুস বানাচ্ছেন, দুইটা আলাদা জিনিস। কিন্তু এটাকে বলে হেড টু হেড, এটাকে না গিয়ে আমি আমার অন্য একটা বাইপাসে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, এটাকে বলেছে ব্লু ওশেন স্ট্র্যাটেজি, রেড ওশেন স্ট্র্যাটেজি বলা হয় ওইটাকে। ডিজাইনিং কম্পিউটার ইন্টেলিজেন্স সিস্টেম, এখানে মানে দ্যাট মিনস আপনার মানে আপনার কম্পিউটার সম্পর্কে তথ্য নেয়া বা তথ্য রাখা, এটাকে আমরা বলছি ইন্টেলিজেন্স সিস্টেম। যে আইডেন্টিফাই কম্পিউটার বেস্ট সোর্স অফ ইনফরমেশন কোথা থেকে পাওয়া যাবে, তা ইনফরমেশন কালেক্ট করা, এবং ভ্যালিড, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যালিড এবং রিলায়েবিলিটি টেস্ট করা, যে এটা ভ্যালিড কিনা এবং রিলায়েবল কিনা। আদারওয়াইজ আপনি একটা তথ্য নিলেন কম্পিউটার সম্পর্কে এবং প্রোডাক্টও বানাই ফেললেন, আলটিমেটলি দেখেন একটা রং ইনফরমেশন ছিল বা রং ইনফরমেশনটা একুরেট ছিল না। এবং ইনফরমেশনগুলো ইন্টারপ্রেট করা, বুঝতে পারা যে এটাতে কি বোঝাচ্ছে, এটা অর্গানাইজ করা, এবং এই ইনফরমেশনগুলোকে ডিসিশন মেকারদের কাছে পাঠানো। এরপর আপনার কম্পিউটারের মানে ইনকোয়ারিজ অ্যাবাউট দ্য মানে কম্পিউটার কি রিয়াকশন দিচ্ছে আপনার এই নতুন করে এই সার্ভিসটা আনার পরে, সেটা আইডেন্টিফাই করা। এখানে আমি আরেকটু শর্টে আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য স্লাইডে আমি একটু একদম মানে পুরো একটা সামারি আকারে দিয়েছি পুরো কম্পিউটার ব্যাপারটাকে, আর কীভাবে আইডেন্টিফাই কম্পিউটার করতে হবে, ডিরেক্ট কম্পিউটার, ইনডাইরেক্ট কম্পিউটার, তারপরে কীভাবে অ্যাসেস করতে হবে। আমি যা যা কথাগুলো বলছি এটার ম্যাক্সিমাম এখানে আপনার সিমিলারিটিস পাবেন। তারপরে একটু দেখে নিন আমরা সিলেক্ট কীভাবে করবো, কাকে অ্যাটাক করবো, কাকে এই যে স্ট্রং কম্পিউটার, উইক কম্পিউটার, হ্যাঁ এটা দেখবো। ডিজাইনিং কম্পিউটার আমরা কীভাবে ইন্টেলিজেন্স সিস্টেম ডিজাইন করবো, এই যে আমরা চারটা যে প্রসেস শিখলাম, হ্যাঁ এই চারটা প্রসেসটা আমি আবার এখানে শর্ট করে দিয়েছি। সামনে যাই আমরা।
কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস 3 ধরনের স্ট্র্যাটেজিস থাকে, এটা আমি খুব সহজ করে আপনাদেরকে বলছি এক শর্ট ভাষায়। সেটা হচ্ছে যে এন্টারপ্রেনার মার্কেটিং ইনভলভস ভিজুয়ালাইজিং এন্ড অপরচুনিটি, মানে এন্টারপ্রেনার মার্কেটিং হচ্ছে একদম ইনোভেটিভ করে নতুন ভাবে যখন কোনো একটা এন্টারপ্রেনার যে স্টার্ট আপগুলো নিয়ে আসে, যেমন লাইভ এমসিকিউ যিনি এটা ফাউন্ডার বা যিনি প্রতিষ্ঠা করেছেন, উনি একটা নিউ একটা কনসেপ্ট বা নিউ একটা এন্টারপ্রেনার মার্কেটিং এর মাধ্যমে এটা শুরু করেছেন, এটাও একটা হয়। আর একটা হচ্ছে ফর্মুলা, মানে আমাদের যে অলরেডি মার্কেটিং এর যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো ফলো করে নতুন কিছু নিয়ে আসা। আর এন্টারপ্রেনার সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা অর্গানাইজেশনে জব করে, যেমন লাইভ এমসিকিউ থেকে যারা জব করতেছে তারা কিন্তু নিউ নিউ সার্ভিস নতুন নতুন আইডিয়া নিয়ে আসতেছে, মানে এন্টারপ্রেনারশিপ যে প্র্যাকটিসটা এটা ওরা অর্গানাইজেশনের ভিতরে বসে করতেছে, এটাকে বলছে এন্টারপ্রেনার। অর্গানাইজেশনের ভিতরে বসে আপনি যে প্র্যাকটিসটা করেন সেটা বলা হচ্ছে এন্টারপ্রেনার মার্কেটিং। কম্পিটিটিভ পজিশনিং স্ট্র্যাটেজিস, একটা কোম্পানি যখন মার্কেটে আসে 3টা ভিউ পয়েন্ট থেকে থাকে। একটা হচ্ছে ওভারঅল কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়েশন, ফোকাস। আপনি মার্কেটে আসলেই 3টা যে কোনো একটা ভিউ পয়েন্টে থাকতে হবে। হয়তো আপনি একদম কস্ট এফিসিয়েন্ট প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন, যেমন ওয়ালটন, তাই না? ওয়ালটন মানে সে হচ্ছে কস্ট লিডারশিপ আসছে, মানে দ্যাট মিনস কস্ট এফিসিয়েন্ট প্রোডাক্ট, যেটা কি খুবই কম সাশ্রয়ী রেটে মানুষ পাবে, এইটা। আরেকটা আসতে পারেন ডিফারেন্সিয়েশন, যে না আমি কস্ট প্রোডাকশনে আসবো না, আমি ডিফারেন্সিয়েট মানে আমার কোয়ালিটি এনশিওর করে আসবো, মানে কোয়ালিটিকে ফোকাস করে যেটা আসে। ধরেন কথার কথা, ধরেন আমার কথা স্যামসাং, হ্যাঁ, যারা মার্কেটে মানে একটা কোয়ালিটি মেনটেন করে, মানে ওদের এখানে কস্ট কোয়ালিটিকে এমফাসাইজ করে। আরেকটা হচ্ছে ফোকাস, ধরেন অ্যাপলকে বলতে পারেন, তার নির্দিষ্ট একটা ছোট্ট গ্রুপের, মানে সবার জন্য প্রোডাক্ট বানায় না, নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে প্রোডাক্ট বানায়। এটা আবার কি হইতে পারে, এটা আবার ধরেন মানে সস্তা হইতে পারে, মানে কস্ট লিডারশিপ হইতে পারে, আবার ডিফারেন্সিয়েশন হইতে পারে, যে মানে লো প্রাইস হাই প্রাইস দুটো হইতে পারে। যেমন আবার ফোকাস হইতে পারে কি আমাদের জনপ্রিয় ধরেন আছে পচা বল সাবান, তাই না, কাপড় ধোয়ার জন্য, তো এইটা আবার ফোকাস হইতে পারে। তাহলে ফোকাস হচ্ছে কারণ পচা বল সাবান সবার জন্য বানায় না, নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য বানায়, তো এটাকে আমরা বলছি ফোকাস। ওইটা 2 চলে আসছে, সরি। ওকে, তো ডিফারেন্সিয়েশন অলরেডি আপনাদেরকে বললাম, সরি এটা ওইটা কস্ট লিডারশিপ, সরি। ওকে, তো ডিফারেন্সিয়েশন বলছি কোম্পানি হাইলি ডিফারেন্সিয়েট প্রোডাক্ট লাইন অ্যান্ড মার্কেটিং প্রোগ্রাম, মানে তাদের ফোকাস থাকে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের ফিচার্স এবং প্রোডাক্টের আলটিমেট মানে প্রোডাক্টটার উপরে। এই কারণে তাদের এখানে কস্ট নিয়ে তারা ফোকাস না, যত প্রাইস, যেমন স্যামসাং বা ধরেন মানে ভালো ভালো এলজি, এই ব্র্যান্ডগুলো সাধারণত এই ধরনের, বা ইউনিলিভার, হ্যাঁ, এই সাধারণত এই ব্র্যান্ডগুলো এই স্ট্র্যাটেজি চলে। ফোকাস হচ্ছে অলরেডি বলছি, কোম্পানি ফোকাস অন দ্য এফোর্টিং ফিউ মার্কেট, সবার জন্য না। অ্যাপল, পচা বল সাবান এগুলো ফোকাসের মধ্যে পড়ে যায়। আরেকটা হচ্ছে মিডল অফ দ্য রেডার, আমাদের দেশের রুডার, মানে এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ম্যাক্সিমাম কোম্পানিগুলো এই স্ট্র্যাটেজিতে আছে, মানে তারা কস্ট লিডারশিপ হইতে চায় প্রথমে, যখন মার্কেটে আসে বলে সস্তায় দিচ্ছি আপনারা নেন, আবার একটা সময় গিয়ে ওরা ডিফারেন্সিয়েশন প্র্যাকটিস করতে চায়, আবার মাঝে মাঝে ওরা ছোট একটা গ্রুপকে সার্ভ করতে চায়। এটার কারণে সবগুলো একটাকে পুরো লেজের উপরে লাগাই ফেলে, লেজের উপরে লাগানোর নামই হচ্ছে মিডল অফ দ্য রুডার। পৃথিবীতে কোনো দেশে কোনো কোম্পানি এই কাজটা করে না, হয় ওরা একদিকে যায়, যেমন অ্যাপল কোনোদিনও বলে না যে আমি অল্প টাকায় বা সস্তায় সে ফোন দিবে, সে ওই জায়গায় নাই, তার ফোকাস অন্যদিকে। কিন্তু আমাদের দেশে কি হয়, যেমন ওয়ালটনের কথা যদি আমরা বলি, ওয়ালটন এক সময় কস্ট লিডারশিপ ছিল, মানে ইফিশিয়েন্ট কস্ট ইফেক্টিভ প্রোডাক্ট নিয়ে আসছে, এরপর আস্তে আস্তে এখন কিন্তু আবার ডিফারেন্সিয়েশনের দিকে যাচ্ছে। এটা আমাদের দেশে একটু এরকম হয়। এখন আমরা ওয়ালটনকে কি সাশ্রয়ী ব্র্যান্ড বলবো নাকি আমরা কোয়ালিটি ব্র্যান্ড বলবো, তো এটা নিয়ে আমরা একটা কনফিউশনে পড়ে যেতে হয়। এই কাস্টমার কম্পিটিভ, এখন আপনি যদি ডিফারেন্সিয়েশন করতে চান তাহলে অপারেশনাল এক্সিলেন্সি, কাস্টমার ইন্টিমেসি এবং প্রোডাক্ট লিডারশিপ, এই 3টা দিয়ে আপনি ডিফারেন্সিয়েশন করতে পারবেন। এটা মাইকেল ট্রেসি অ্যান্ড ফ্রেড ওয়েস্টসেমার, যিনি এটা তো করেছেন যে মানুষ যদি কাউকে মানে প্রোডাক্টের যদি মানে একটা মানে অবস্থা, মানে একটা মার্কেটে একটা অবস্থান তৈরি করতে চায়, তাহলে অপারেশনাল হইতে হবে, যে সার্ভিস একদম টপ নচ সার্ভিস দিয়ে কাস্টমারকে ফোকাস করে, অথবা প্রোডাক্টের কোয়ালিটিতে, মানে অ্যাপল যেটা আলটিমেটলি করে। ওকে, মার্কেটের কম্পিটিটিভ পজিশন আমরা জানি মার্কেটে 4 ধরনের জানিস থাকে। মার্কেট লিডার থাকে একজন, মার্কেট মানে একজন বলতে মানে মানে আমি বলছি অনেক মার্কেট লিডার থাকে, মার্কেট চ্যালেঞ্জার থাকে, মার্কেট ফলোয়ার থাকে, মার্কেট নিচার থাকে। আমরা 1 বাই 1 একটু করে দেখবো। সো যার কাছে মার্কেটে 40% শেয়ার থাকে সে হচ্ছে মার্কেট লিডার, যার কাছে 30% শেয়ার সে মার্কেট চ্যালেঞ্জার, যার কাছে মার্কেট মানে 20% শেয়ার থাকে মার্কেট ফলোয়ার, আর যার কাছে মার্কেটে 10% শেয়ার থাকে তাকে মার্কেট নিচার বলা হয়। যেমন আমরা যদি জিপির কথা বলি, এখানে জিপি ধরেন মার্কেট লিডার, অথবা আমরা যদি বিকাশের এক্সাম্পল যদি অনেক দিয়েছি, আমরা বিকাশ ইউজ করতে পারি, যে বিকাশ হচ্ছে এখানে মার্কেট লিডার। দেন আমরা যদি বলতে পারি নগদ হতে মার্কেট চ্যালেঞ্জার, এই রকেট হইতে পারে মার্কেট ফলোয়ার, আর আমরা 10% কার কাছে আছে 10% ধরেন আমরা ইউপে বলতে পারি, হ্যাঁ, ইউপের কাছে আছে 10%, সো তারা হচ্ছে
মার্কেট লিডার, মার্কেট চ্যালেঞ্জার এবং মার্কেট ফলোয়ার। খুব শর্ট করে যাব, খুব ডিটেলসে যাওয়ার সুযোগ নেই, কারণ অলরেডি ক্লাসটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আমরা যতটুকু শর্টের মধ্যে শেষ করতে পারি। সো মার্কেট লিডার যিনি 40% শেয়ার, তার কিছু স্ট্র্যাটেজি থাকে, যেমন সে সবসময় চেষ্টা করে মার্কেটের টোটাল মার্কেটটাকে বাড়াইতে। টোটাল মার্কেট বলতে অলরেডি মানে মানুষ আরও বেশি, যেমন বিকাশ কি করে নতুন নতুন মানে পেমেন্ট চালু করছে, তারপর ধরেন ক্যাশব্যাক মানে সরি মানে টাকা জমা রাখা, তারপর বিদ্যুৎ বিল থেকে শুরু করে অনেক রকম সার্ভিস কিন্তু নিয়ে আসে। তো আস্তে আস্তে মার্কেটের সেবাটা বাড়তেছে, মানে পুরো মার্কেটের। তো এখন মানুষ অনেক বেশি এই মোবাইল ফোন দিয়ে, এখন এরতে যে বিকাশ দিয়ে সবাই করতেছে এরকম না, এই যে সার্ভিসগুলো আনতেছে অন্যরাও আনতেছে, অনেকে আবার বিদ্যুৎ বিল কি শুধু বিকাশ দিয়ে দেয় না, অনেক মোবাইল দিয়ে সবাই বিদ্যুৎ বিল দিচ্ছে, তারপর টোটাল মার্কেটের সাইজটা কিন্তু বাড়তেছে। তো সে চেষ্টা করে তার শেয়ারটাকে ধরে রাখার জন্য, সেই শেয়ারটা যেন কোনো মিস না করে, তার নিজের মার্কেট শেয়ার সে বাড়ানোর চেষ্টা করে। এই হচ্ছে তার মার্কেটের লিডারের স্ট্র্যাটেজি। মার্কেট চ্যালেঞ্জার স্ট্র্যাটেজি হচ্ছে সে সরাসরি অ্যাটাক করে কাকে, যেমন নগদ প্রায় বিকাশকে খোঁচা দিয়ে, বা বিকাশে ক্যাশ আউট চার্জ বেশি আমাদের কম, এরকম বিভিন্ন সরাসরি ফ্রন্টাল অ্যাটাক, মানে ফুল ফ্রন্টাল অ্যাটাক করতো, সরাসরি অ্যাটাক করে চলতো। অথবা ইনডাইরেক্ট অ্যাটাক বলতে বিকাশের মানে দেখেছে যেই জায়গায় বিকাশের একটু উইকনেস আছে, বা বিকাশের যে চার্জে সে তার যে চার্জটা ছিল এটা তো মানে সে বিকাশকে, অথবা সে ইনোভেটিভ নতুন সার্ভিস নিয়ে আসে, যেমন ডিজিটাল KYC, মানে যে নো ইউর কাস্টমার যে KYCটা তৈরি করে, ওই KYCটা ডিজিটালি চালু করছিল কিন্তু আবার নগদ। তো এখন মানে সে তার ফরমেশনে চলে যাচ্ছে, সে কিন্তু কি বিকাশের দিকে, বিকাশ কি করতেছে এটা নিয়ে তার ফোকাস নাই। মার্কেট ফলোয়ার যেটা করে, সে সাধারণত মানে মার্কেট লিডারকে ফলো করে, মানে সে আলটিমেটলি কোনো রাইভালিতে যায় না, সে কোনো ঝামেলাতে যাইতেছে, সে হচ্ছে মার্কেট লিডারকে ফলো করে, সে ফলো ক্লোজলি, ফলো ডিস্টেন্স। হ্যাঁ, ধরেন সে যেমন আমরা যদি শাওমির কথা বলি, মনে আছে কিনা, যখন স্যার মোবাইলে আসছে, সে কিন্তু বলতো যে গরিবের অ্যাপল। কেন? কারণ অ্যাপলের যে ফিচারগুলো আছে বা অ্যাপলের যে বিষয়গুলো, তারা অনেকটা এটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করছে। তারা কিন্তু স্যামসাংয়ের সাথে কোনো ঝামেলায় যায় নাই, বা অ্যাপলের সাথে কোনো ঝামেলায় যায় নাই। তারা কি করছে, তারা নিজের মতো করে একটা সেগমেন্ট তৈরি করছে, বা নিজের মতো করে একটা ফোন তৈরি করেছে। মার্কেট নিচার হচ্ছে ওই যে মার্কেটিং, মানে নিচ মার্কেটিং এর মতোই মার্কেট নিচার হচ্ছে আলটিমেটলি, মানে তারা কোনো যায় ঝামেলাতে ছোট্ট একটা, যেই মার্কেটটা কেউ মানে ইয়ে করে না, মানে সার্ভ করে না বা টাচ করে না, তারা সেটা। যেমন মার্কেট নিচার হিসেবে এখন বলতে পারে, ধরেন যারা কিপ্যাড ফোন তৈরি করে, নোকিয়ার কথা বলতে পারে, নোকিয়া এখনো কিপ্যাড ফোন তৈরি করে, যদি তারা মার্কেটে একসময় খুব বড় অবস্থায় ছিল, কিন্তু নোকিয়া চলে গেছে কোথায়, মার্কেট নিচারে, তারা ওই কিপ্যাড ফোন নিয়ে আসে। তো কিপ্যাড ফোন তার অন্যরা বানাচ্ছে না, অ্যাপল বানাচ্ছে না, স্যামসাং ধরেন হয়তো এখন আগের মতো বানায় না, এমআই তো শাওমি তো বানায় না, তাই না, এমআই বানায় না। নোকিয়া কি করে, তাদের সাথে কোনো মানে কি নাই, কোনো কম্পিটিশনে নাই, তারা হচ্ছে কিপ্যাড ফোন নিয়ে এসে আলাদা একটা মার্কেট, যে মার্কেটটা কেউ টাচ করে না, সেই মার্কেট নিয়ে আসে। এটাকে বলা হচ্ছে কি, ওটা তো আবার মানে একটা কাস্টমার অবশ্যই আছে। এটাকে বলা হচ্ছে মার্কেট লিডার, মার্কেট চ্যালেঞ্জার এবং মার্কেট ফলোয়ার এবং মার্কেট নিচারের মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন মার্কেট লিডার নিউ ইউজার বের করে, যারা আগে ইউজ করে নাই তারা ইউজ করে, নতুন ইউজার্স, যে আগে এখন নতুন নতুন বিকাশ তো কাস্টমার খোঁজে, আবার কি করে নতুন নতুন ব্যবহার নিয়ে আসে, যে এটা দেখুন এটা করা যাবে, ওইটা করা যাবে, ওইটা করা যাবে, এরকম আরো বেশি ইউজ করার জন্য বিভিন্ন ধরনের প্রমোশন করে, বিভিন্ন অ্যাড দেয়, বিভিন্ন ধরনের বেনিফিট দেয়, এগুলো বিকাশ করে। সো সে চেষ্টা করে তার শেয়ারটা যেন কোনোভাবে না কমে, এই কারণে সে কাস্টমার নতুন নতুন সার্ভিস দেয়, প্রাইসগুলো ঠিকভাবে রাখে, প্রমোশন ইউজ করে, বিভিন্ন ধরনের, তার শেয়ারটা যেন কোনোভাবে না কমে যায়। সে মার্কেটে শেয়ার বাড়ানোর চেষ্টা করে, তার নতুন নতুন কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসে, নতুন সার্ভিস নিয়ে আসে, কাস্টমার রিসিভ বাড়ানোর মাধ্যমে তার মার্কেটের শেয়ারটা সে আরো নতুন নতুন কাস্টমারকে অ্যাড করার চেষ্টা করে থাকে। মার্কেট চ্যালেঞ্জার কি করে, মার্কেট চ্যালেঞ্জারের কাজই হচ্ছে কি করা, মানে সে মানে সে তো চেষ্টা করবে সে মার্কেট লিডার হওয়ার জন্য, কারণ নগদ তো বিকাশকে মানে মোটামুটি পাস করার জন্য কি করছে, অনেক চেষ্টা করছে। মানে বিকাশ বাদ দেন, বা আমরা যদি অ্যাপল আর স্যামসাং এর কথা বলি, স্যামসাং আর অ্যাপল তো সরাসরি অলওয়েজ কি যুদ্ধ লিপিবদ্ধ থাকে, যে হ্যাঁ আমাদের এই ফিচার আছে, অ্যাপল বলে আমরা নতুন আরেকটা ফিচার আনছি, স্যামসাং বলে আমরা আরেকটা, মানে তারা ফ্রন্টাল অ্যাটাক সবসময় লেগেই থাকে, কারণ একজনের সবসময় কি থাকতে, মানে আরেকজন মানে এটা ডেভেলপ করছে। মার্কেট ফলোয়ার হচ্ছে, আমরা শাওমির কথা বলছি, তার বিজনেস হচ্ছে কি, ভাই আমার এত ব্যবসা দরকার নাই, মার্কেট লিডার নতুন করে কি আনছে, মার্কেট লিডারের সার্ভিসটা আমরা একটু কম পয়সায় মার্কেটে দিয়ে দিব, যাতে মানুষ একটু আমাদের প্রোডাক্ট নিয়ে একটু হ্যাপি থাকে। সো তারা ওইভাবে মানে ইমিটেট, মানে তারা মানে ইমিটেট করে, মানে তারা মানে তারা ফলো করে, মানে তারা কপি করে, অনেক সময় ক্লোনিং করে সস্তা প্রোডাক্টটা দেওয়ার জন্য, এরকম অনেক সময় হয়। মার্কেট নিচারের কাজ হচ্ছে মানে মানে নির্দিষ্ট একটা সার্ভিস দেওয়া। হ্যাঁ, আমি সবসময় যেমন আমাদের দেশে ডাক গো এটা একটা ধরেন, এটা একটা একটা মানে ব্রাউজিং সার্ভিস, কিন্তু ব্রাউজিং সার্ভিস হলো তাদের
মানে সার্ভিসটা নির্দিষ্ট জায়গায় লিমিটেড, মানে তারা নির্দিষ্ট কিছু সার্ভিসের মাধ্যমে দেয় এবং মানুষকে অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমাদের হেড গিয়ার এক্সাম্পল আমি দিই, আমাদের বাংলাদেশের হেড গিয়ার বা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে পচা বল সাবান। হ্যাঁ, সে সে দেখা গেছে যারা লন্ড্রি সাবান বানায়, হুইল, তিব্বত, এটা সেটা, তো ওদের সাথে নাই। ওদের কাজ হচ্ছে পচা বল সাবানের কথা হচ্ছে বেসব বল সোপ। এটার কাজে হচ্ছে ওর কি, ওই নির্দিষ্ট একটা কাস্টমারকে নিয়ে এসে, যারা দেখা গেছে একটা বড় এত গোল একটা বল, এটাকে 4 পিস কাইটা বিক্রি করে দোকানদাররা, তো সে ওইটা নিয়ে ফোকাস আছে এবং এটা সে ওই মানে ওই যারা এই সাবান দিয়ে কাপড় ধোয় ওদেরকে টার্গেট করে প্রোডাক্ট বানায়। তারা কে লিডার, কে ফলোয়ার, কে নিচে, তাদের এটা মাথা ব্যথা নেই। সো এখানে আমি আবার একটু বেসিক আপনাদের ওই যে শর্ট করে আমি আবার আলোচনা করে দিয়েছি, এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এটা আমি নতুন একটা জিনিস আপনাদেরকে অ্যাড করেছি। তো মার্কেট লিডার এটা আমি এখানে দিয়েছি আপনাদের, যে কে আর কি স্ট্র্যাটেজি আছে, কে কি অ্যাটাক করে। এই অ্যাটাকগুলো আমি অলরেডি আপনাদের এই যে বলছি, মার্কেট ফলোয়ার, ক্লোনিং করে, ইমিটেট করে, অ্যাডাপ্টেশন করে, এই কাজগুলো এখানে ওরা করে। এখানে কোয়েশ্চেন কিছু দিয়েছি যে মানে মার্কেটে যখন ছোট প্রবেশকারী প্রতিষ্ঠান সাধারণত কি করবে। এটা আপনার এগুলো আমি আবারও বলছি, কারণ যেহেতু অনেক লিমিটেড সময়ের মধ্যে আমাদেরকে পুরো কোর্সটা ডিজাইন করতে হচ্ছে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, যেমন আপনারা একটা জিনিস হয়তো মিস হয়ে যাবে, যে পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে। যেমন মানে অ্যাটাক লিডার্স উইকনেস, ফ্রন্টাল অ্যাটাক হচ্ছে ডাইরেক্ট অ্যাটাক করা, আর ফ্ল্যাঙ্কার হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য সেগমেন্ট অন রিজন দ্যাট, মানে যেটা লিডার কি করে, মানে মার্কেট লিডার সেটা ইগনোর করে যায়, সেই অ্যাটাকটার নাম হচ্ছে ফ্ল্যাঙ্কার অ্যাটাক। আর সরাসরি অ্যাটাকের নাম হচ্ছে ফ্রন্টাল অ্যাটাক। আর বাইপাস অ্যাটাক হচ্ছে ডাইরেক্ট অ্যাটাক না করে, মানে বাইপাস হয়ে নতুন একটা মার্কেট, নতুন একটা টেকনোলজি নিয়ে এসে লিডারকে একটা বিপদে ফেলে দেওয়া। তো এইটাকে, এই 3 ধরনের অ্যাটাক সাধারণত দেখা যায়। এটা আপনি একটু ডিটেলে পড়েন, আমি খুব সহজ ভাষায় লিখছি, এখন টাইমের লিমিটেশনের কারণে ডিটেলে গেলে অনেক দেখা যাচ্ছে 3 ঘন্টার ক্লাস হয়ে যাবে আলটিমেটলি। তো এইটা তো আসলে পসিবল না, কিন্তু আমি আপনাদেরকে গাইডলাইন বা দিয়ে দিয়েছি। এখন এইটা যদি আপনি মানে এরকম মনে করেন যে না আমি পড়বো না, শুধু আমার এই লেকচারের কথাই আপনাকে সব শিখে ফেলতে হবে, এটা কখনোই পসিবল না, এটা কখনো ফিজিবলও না, এটা বাস্তবও না, এটা সম্ভব না। কেন, আমিও তো আপনাদেরকে একটু গাইডলাইন বা একটা বেসিক আইডিয়া দিচ্ছি। যেই জায়গায় আমরা এই কোর্সটা তখন আমরা পড়াই, আমরা এটাকে 6 মাস 6 মাস 1 বছর, মানে দ্যাট মিনস 2টা সেমিস্টারে আমরা এই একটা কোর্স পড়াই। সেটা আপনাদেরকে 10টা ক্লাসে, তাও আপনাদের কি 10টা ক্লাসে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20-30 মিনিট করে যে ক্লাস, এই ক্লাসের মধ্যে টোটাল বিষয়টাকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আপনি যদি মনে করেন যে না প্রতিটা জিনিস এখন তো ওইটা আলোচনা হয় নাই, ওইটা আলোচনা হয় নাই, ওইটা ছিল, ওই পয়েন্টটা আসে নাই, তাহলে এটা পসিবল না। কারণ এত টপিক, এত কনসেপ্ট এখানে আছে। অলরেডি দেখেন আমাদের এই ক্লাসটা কত লম্বা হয়ে গেছে অলরেডি, আমি তাও কিন্তু অনেক ডিটেলে না গিয়েও এই অবস্থা। তাহলে আপনি যদি মনে করেন যে না আমাকে মানে লাইভ ক্লাসেই থাকতে হবে, এই কথাটা না হলে পরীক্ষায় এটা আমি কোত্থেকে দিব, তাইলে হবে না। আপনাকে বই খুলতে হবে। এই যে এত কষ্ট করে যে পিডিএফ গুলো আপনাদের জন্য তৈরি করেছি বা তৈরি করে পাঠাচ্ছি, এগুলো দেখতে হবে, পড়তে হবে, ডিটেলে যাইতে হবে। আপনি যদি মনে করেন প্রত্যেকটা জিনিস আমার মুখে আসবে, ইটস নট পসিবল। এটা মাথায় রেখে আপনারা পড়বেন। আপনার বই ধরবেন না, সব এমসিকিউ অ্যান্সার পারতে হবে, এটা কখনোই সম্ভব না। আমি জাস্ট গাইডলাইন দিয়ে যথেষ্ট যা কিছু ম্যাটেরিয়াল দেওয়ার প্রয়োজন আমি সেটা দিয়েছি। ওকে, সো আমরা কোশ্চেনে যাচ্ছিলাম, কোশ্চেনে একটু আবার যাই। যে বলা হচ্ছে কি, নতুন ছোট মানে এই স্মল নিউ এন্টার শুড মোস্টলি, যে নতুন যে ছোট সে যেটা আসে সে করে কি, টার্গেট উইক আন্ডার দ্য আন্ডার সার্ভ সেগমেন্ট, মানে যেটা আসলে সাধারণত মানে যখন নতুন কেউ আসে সে মানে চেষ্টা করে যে মানে উইক জায়গাটাতে বা যে জায়গাটাতে আমার মানে একটু মানে গ্যাপ আছে ওই জায়গাটাতে সেটাকে অ্যাটাক করার জন্য। যে অ্যাপ্রোচেস টু মার্কেটিং স্ট্র্যাটেজি বেসিক, মানে আমরা বেসিক যেই মানে মার্কেটিং স্ট্র্যাটেজির উপর একটা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে হুইচ ইজ নট ওয়ান অফ দ্য 3 জেনেরিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস, কোনটা না। তা আমরা জানি কস্ট লিডারশিপ আছে, ডিফারেন্সিয়েশন ফোকাস আছে, মার্কেট পেনিট্রেশন আমাদের না। এই যে এগুলো কিন্তু আপনাদের কনফিউশন তৈরি করে দিবে। তাহলে আমার অ্যান্সার হবে কি ডি। কেন, কারণ আমাদের যেই মনে রাখবেন সবসময়, এই যে জেনেরিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজি বলতে বোঝাচ্ছে 3টা জিনিস, কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়েশন, ফোকাস। এই 3টা জিনিসকে আমরা জেনেরিক স্ট্র্যাটেজিস বলা হয়। জেনেরিক মানে একদম কোম্পানি যে মূল ভিত্তির উপর দাঁড়ায় থাকে। এ ফার্ম সার্ভিং ন্যারোলি ডিফাইন বললে আমরা বুঝি এটা নিচের সাথে রিলেটেড কিছু হবে, তো মার্কেট নিচার। মার্কেট চ্যালেঞ্জার, হোয়াট ইজ দ্য রিকগনাইজ চ্যালেঞ্জার মুভ, চ্যালেঞ্জাররা সাধারণত কি করে, চ্যালেঞ্জার চুজ বেসড অন দ্য লিডার্স উইকনেস অ্যান্ড রিসোর্সেস। তাহলে আমরা জানি কিগুলো করে, ফ্রন্টাল অ্যাটাক করে, ফ্ল্যাঙ্ক অ্যাটাক করে, বাইপাস অ্যাটাক করে, তো সবগুলাই। তো তাহলে অ্যান্সার ইজ হচ্ছে ডি, অল অফ দ্য অ্যাবভ, তাই না? ওকে, তো দিস ইজ আওয়ার লাস্ট টপিক, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস। তো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস, নিউ প্রোডাক্ট কিভাবে হয়? নতুন প্রোডাক্ট অনেক রকম হতে পারে। একবার নতুন একটা প্রোডাক্ট চলে আসতে পারে, বা আমাদের মানে বিকাশ যখন দেখেছে নতুন সেভিং স্কিম আনে, মাইন্ড ট্রান্সফার আনে, সেভিং লাইন, মানে নতুন নতুন লাইন অ্যাড করে আর কি। মানে প্রোডাক্ট সার্ভিসটা ওইটাই আছে, ওই যেই সার্ভিস ওইটাই। ট্রু ইনোভেশন হচ্ছে একবার নতুন, যখন রাইট শেয়ারিং একটা অ্যাপ আসছে নতুন, এখানে পাটার এক্সাম্পল দিয়েছি।
আর নিউ প্রোডাক্ট লাইন হচ্ছে কি, মানে এক্সিস্টিং প্রোডাক্টে নতুন কিছু ফিচার অ্যাড করা, নতুন একটা লাইন অ্যাড করা। আর প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট মানে দ্যাট মিনস নিউ ফ্লেভার আনা, বা এটাকে ইমপ্রুভ, এখন আরও ইমপ্রুভ বা আরও নতুন রূপে এই যে কথাগুলো আসে, এই ব্যাপারগুলোকে মানে দেখা গেছে এখানে স্কোয়ার টয়লেটিসের যেমন স্যানোরা যে স্যানিটারি ন্যাপকিন আছে, স্যানিটারি ন্যাপকিনের বেটার অবজেকশনের জন্য নতুন একটা স্যানিটারি ন্যাপকিনের নতুন একটা ভার্সন নিয়ে আসলো। তো সেটা হচ্ছে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, এটাও নিউ প্রোডাক্ট হিসাবে পড়ে। রিপজিশনিং দ্যাট মিনস ফাইন্ডিং নিউ ইউজ, মানে আমার প্রোডাক্টটা যেমন সস আগে আমরা ব্যবহার করতাম কোথায়, কোনো সিঙ্গারা টিঙ্গারা এটা সেটা খাওয়ার ক্ষেত্রে, এখন যদি সসটাকে দেওয়া হয় কিসের জন্য, সসটাকে যদি দেওয়া হয় যে আমি রান্নার ক্ষেত্রে সস ব্যবহার করি, নতুন নতুন ব্যবহার শেখানো আর কি, এটাকে আমরা কি রিপজিশনিং বলতে পারি। এই সবগুলো ক্ষেত্রেই সবগুলোকে আমরা বলছি নিউ প্রোডাক্ট। নিউ প্রোডাক্ট কেন ফেল করে, নিউ প্রোডাক্ট ফেল করার অনেকগুলো চ্যালেঞ্জেস কি, কারণ হাই ফেলার রেট, কারণ বাংলাদেশে প্রতিদিন কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন, সারা গ্লোবালি কত প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, ওয়েবসাইটের কথা বলি আমরা, নতুন নতুন সার্ভিসের কথা বলি, উৎপাদন হচ্ছে আবার তৈরি হচ্ছে। তো বাংলাদেশে আরও কিছু হচ্ছে যে আমাদের তেমন একটা কোনো রিসেন্ট ডেভেলপমেন্ট করে, যেমন লাইভ এমসিকিউটা এতটা জনপ্রিয় হওয়ার একটা প্রধান কারণ কি, দীর্ঘ সময় ধরে উনি এটা নিয়ে এফোর্ট দিচ্ছেন, চিন্তা করছেন কি কি বিষয়, আবার নতুন নতুন ফিচার্স নিয়ে আসতেছে, মানে সব মিলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা বড় টিম ওনাদের আছে, যারা রিসার্চ এবং ডেভেলপমেন্টে কাজ করতেছে প্রতিনিয়ত, মানে প্রোগ্রামার বা যারা ডিজাইন করতেছে পুরো, মানে এটা আলটিমেটলি আমাদের দেশে সবচেয়ে বড় একটা লেকিং, যার কারণে হয় লোয়ার প্যাটার্ন প্রোটেকশন। প্যাটার্ন প্রোটেকশনটা বলতে আমরা যাই করে এটা কপি হয়ে যায়। আপনারা দেখবেন লাইভ এমসিকিউতে ওনারা ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় ওদের লাইসেন্সগুলো দিয়ে রাখছে যে এই প্যাটার্ন থেকে এই প্যাটার্ন বা কোনো কিছু যদি কেউ কপি করে সাথে সাথে মামলা, এবং এটা বড় ধরনের পরে লিগাল অ্যাকশনে চলে যাবে। কারণ কি, কারণ এই যে একটা ওয়েবসাইট তৈরি করছে, ওরা যে একটা ফরম্যাট তৈরি করছে কিভাবে পড়াশোনাটা আরো ইজি করা যায়, যে লাইভ এমসিকিউ মানে হচ্ছে দ্যাট মিনস অলওয়েজ আপনি লাইভ থাকবেন, তাই না? এই যেটা করেছে এটা তো মানে আবার একটা অন্য একটা দেখেছে ডেভেলপার কোম্পানি আবার ঠিক এটাকে কপি করে ফেলছে, তো কিছু করার থাকবে না তখন। এই কারণে প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সে অনেকে প্যাটার্নটা করে না, যার কারণে যেমন কুমিল্লার মাতৃভান্ডার ধরেন, এমন কোনো জায়গা নেই যে কুমিল্লা মাতৃভান্ডার পাওয়া যায় না, কিন্তু আসলে দোকান হচ্ছে অরিজিনালি একটা দোকান। তো সামটাইমস ল্যাক অফ কনজিউমার অপেনেন্স, কনজিউমারের নতুন জিনিসের প্রতি আগ্রহ কম থাকে আমাদের দেশে, এটা একটা বড় কারণ। এই ব্যাপারগুলো আসলে মূলত চ্যালেঞ্জ হিসাবে কাজ করে থাকে। বেশি একটা আইডিয়া দিলাম। তো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রসেসটা খুবই সহজভাবে আমি বলে দিব, কারণ লম্বা সময় নিব না, অলরেডি আমাদের ক্লাসের ডিউরেশনটা অনেক লম্বা হয়ে গিয়েছে অলরেডি। সো আমাদের ফার্স্ট কাছে আইডিয়া জেনারেট করা, আইডিয়া জেনারেট করলে হবে না, এটা স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিংয়ের খুব প্রপার প্রসেস লাগবে, যে মামা খালু চাচা বলছে এই কারণে না, স্ক্রিনিং করা। যে সরকারি প্রজেক্টগুলো অনেক সময় এরকম হয় যে স্ক্রিনিংটা প্রপারলি না হওয়ার কারণে ভালো আইডিয়াগুলো কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। নাম্বার 3 হচ্ছে এবার এটাকে আইডিয়া থেকে আবার কনসেপ্টে নিয়ে আসা, যে হ্যাঁ এটা তো আইডিয়া আমার এরকম, এখন এটাকে আমরা কনসেপ্টে নিয়ে আসা এবং এটাকে একটা প্রোটোটাইপ, মানে প্রথমে একটা ইনিশিয়ালি প্রোডাক্টটা বানায় বা স্যাম্পল প্রোডাক্ট বানায় যেটাকে বলছি। পরে আবার এরপরে নাম্বার 4 হচ্ছে আমার এটা মার্কেটিং এবং মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা, যে আমার মার্কেটিং আমি কিভাবে করবো, এই প্রোডাক্টটা কিভাবে মার্কেটে নিব, মানুষকে কিভাবে প্রমোশন করবো, কিভাবে প্রোডাক্ট প্রাইস কী হবে, এই সকল মার্কেটিং কাজগুলো করা। নাম্বার 5 হচ্ছে বিজনেস অ্যানালাইসিস। আমার বিজনেস অপরচুনিটি, আমি তো প্রোডাক্ট আইডিয়া ভালো সব ভালো, আমার বিজনেস অপরচুনিটি কেমন ইনভেস্ট করতে হবে, রিটার্ন কবে আসবে, কী পরিমাণ রিটার্ন আসবে, বিজনেসের ব্রেক ইভেন কবে আসবে, এই বিষয়গুলো আলোচনা করা। দেন এগুলোর পরে হচ্ছে আমরা ফাইনালি প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাবো, মানে ফিজিক্যালি প্রোডাক্টটা বানানোর জন্য যাবো। তখন আবার একবারে যে বড় লটে প্রোডাক্ট বানাই ফেলবো এরকম না, তখন আমরা কি করবো, টেস্ট ট্রায়ালে যাবো, যে আমরা হয়তো 1000, 2000, 5000 প্রোডাক্ট বানাইলাম, দেন মার্কেটে ছেড়ে দেখলাম যে মানুষ এটা অ্যাকসেপ্ট করে কতটুকু, বা রিয়েল লাইফে মানুষ এটা কতটুকু নেয়। দেন যদি দেখি না মানুষ পজিটিভ ফিডব্যাক দিছে, তখন এটা আমরা ফুল ফেজ প্রোডাকশন করে মার্কেটে কমার্শিয়ালাইজেশনে আমরা চলে যাই। সো আইডিয়া ইন্টারনাল এক্সটার্নাল দুই সোর্স থেকে আসতে পারে। ইন্টারনাল হচ্ছে আমার যারা এমপ্লয়ি আছে তারা, আর এক্সটার্নাল হচ্ছে কাস্টমার, কম্পিটিটর, বা অনেক সময় দেখবেন প্রাণ কী করে, বিভিন্ন তার সেলসম্যানগুলো বিভিন্ন দোকানে যায়, গিয়ে দেখে যে মানে অন্য কম্পিউটারে কী প্রোডাক্ট আনছে, ওইটা আবার ওরা কপি করে অনেক সময় প্রোডাক্ট বানায় ফেলে। মানে এরকম হয়, এরকম সব কোম্পানি অনেক সময় এটা করে, যে বাকিরা কী করতেছে এটা আমি দেখে প্রোডাক্ট বানাবো, কাস্টমার থেকে ফিডব্যাক নেয়, হ্যাঁ বিভিন্ন এজেন্সি থেকে নেয়, বিভিন্ন ফরমেশনে এই আইডিয়াগুলো জেনারেট করা হয়। আইডিয়া জেনারেশনের পরে আমাদের আইডিয়া ক্রাউড সোর্সিং হয়। ক্রাউড সোর্সিং জেনারেশনটা হচ্ছে ইনভলভস ব্রড কমিউনিটিস, বিভিন্ন গ্রুপে বিভিন্ন এমপ্লয়ি, মানে একটা পাবলিক রিসার্চার অনেকে, মানে ওই আইডিয়া বলে আইডিয়া কন্টেস্ট দেখি না আমরা, যে লোগো কম্পিটিশন, বিভিন্ন কম্পিটিশন হয় যে অনলাইনে ছাড়া হয়, তখন সবাই পার্টিসিপেট করে এবং ওখান থেকে একটা ভালো আউটপুট চলে আসে। আইডিয়া স্ক্রিনিংয়ে RWW একটা স্ক্রিনিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়, যেটাকে আসলে আইডিয়া করলাম কিন্তু আসলে বাস্তবে এটা সম্ভব না। এটা সবার আগে প্রথমে এটা কি উইন কিনা, মানে এটা দিয়ে আমরা মার্কেটে মানে উইন করতে পারবো না, উইন সিচুয়েশন, ইজ ইট ওর্থ, মানে এটা আমাদের বিজনেস, মানে মার্কেটে আমরা উইন করতে পারবো কিন্তু আমরা বিজনেস আমাদের হবে কিনা, এটা ওর্থ, আমাদের বিজনেস অপরচুনিটি আসবে কিনা। এই 3টা কোয়েশ্চেন যখন পাস করবে তখন চলে যাবে আমরা এটা কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং, এবং আইডিয়াটাকে প্রোডাক্টে রূপান্তর করা,
প্রোডাক্টের ডিটেল ভার্সন অফ দ্য আইডিয়া ইন দ্য মিনিংফুল কনজিউমার টার্মস, তার প্রোডাক্টের ইমেজ কনজিউমার মানে কীভাবে আমাদের প্রোডাক্টটা নিবে এভাবে এইটা চিন্তা করা, আইডিয়াটাকে আলটিমেটলি একটা কনসেপ্টে কনভার্ট করা। দেন কনসেপ্ট টেস্টিং, রিফিউজ টু টেস্টিং নিউ প্রোডাক্ট কনসেপ্ট উইথ গ্রুপ অফ টার্গেট। আমরা এবার অনেকের সাথে শেয়ার করবো এটা, যে আচ্ছা আমরা এরকম একটা জিনিস করতে যাচ্ছি, এখন কেমন হয়, যেমন লাইভ এমসিকিউ যখন হয়তোবা করেছে যে হ্যাঁ আমরা এরকম একটা জিনিস নিয়ে আসতেছি কেমন হয়, বিভিন্ন মানুষ থেকে এটা কী করেছে, কনসেপ্টটাকে টেস্টিং করা হয়েছে, মানে আলোচনা করা হয়েছে। দেন মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা টার্গেট কাস্টমার কারা হবে আমাদের, কারণ টার্গেট কাস্টমার অনুযায়ী তো প্রোডাক্ট ডিজাইন হবে, সব কিছু তৈরি হবে। আমাদের টার্গেট কাস্টমার কারা, আমরা ভ্যালু পজিশন কী থাকবে, আমাদের সেলস, মার্কেট শেয়ার, মার্কেটিং মিক্স কেমন হবে, এই ডিসিশনগুলো আগে ক্লিয়ার করে ফেলতে হবে। আদারওয়াইজ প্রোডাকশনটা তো আমি করবো, ওইটাকে মাথায় রেখেই কাদের জন্য প্রোডাক্টটা বানাচ্ছি, এটা কি মেয়েদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের হলে এই ধরনের প্যাকেজিং হবে, ছেলেদের ওই ধরনের, মানে অনেক রকম ফ্যাক্টরগুলো আছে যেগুলো আমরা পড়ে আসছি সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিংয়ে। এইগুলোকে ডেভেলপ করার পরে এই দেন আপনারা এরপর চলে যেতে হবে বিজনেসের অ্যানালাইসিসে। আমার সেলস কেমন হবে, কস্ট কেমন হবে, প্রফিট কেমন থাকবে, কতদিনের মধ্যে আমাদের ফ্যাক্টরিটা মানে আমার কী কী জিনিসগুলো আমার কোম্পানির অবজেক্টিভের সাথে মিলবে কিনা, আমার সব কিছু আলটিমেটলি এই মার্কেটিং ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের পরে বিজনেস অ্যানালাইসিস। যখন দেখবো যে না আমার ভালো একটা সেলস আসবে, কস্ট মোটামুটি মিনিমাইজ করা যাবে, একটা নির্দিষ্ট সময়ের পর আমার কী আসবে, প্রফিট চলে আসবে, তো এই পরে আমরা চলে যাবো প্রোডাক্ট ডেভেলপমেন্টে, যে কি ডেভেলপিং দ্য প্রোডাক্ট কনসেপ্ট ইন্টু ফিজিক্যাল প্রোডাক্ট। যখন ফিজিক্যাল প্রোডাক্টে করা হয় এবং এটা একটা মানে প্রোটোটাইপ আকারে বলা হয় আর কি, প্রোটোটাইপ করা হয় ফিজিক্যালি, তখন একটা প্রোডাক্টটা যায়। যেমন ডেফিনেটলি লাইভ এমসিকে যখন তার ওয়েবসাইটটা আসছে, এর আগে কিন্তু সে ওয়েবসাইটে একটা ডেমো বানাইছে বা ওয়েবসাইটের একটা বেসিক আইডিয়া একটা তৈরি করছে, দেন আস্তে আস্তে এটা বাস্তবে গিয়েছে। দেন টেস্ট মার্কেটিং, তখন এটা ওয়েবসাইটে অনেক বেশি টেস্টিং করাইতে হয়। প্রোডাক্টের ক্ষেত্রে এরকম টেস্ট মার্কেটিং হিসাবে আমরা হয়তো 1000 প্রোডাক্ট উৎপাদন করে মার্কেটে দিলাম এবং কম প্রাইসে, অথবা অনেক সময় স্যাম্পল দেখবেন মার্কেটে, অনেক সময় স্যাম্পল যে ভাই নতুন প্রোডাক্ট একটু খেয়ে দেখেন কেমন, এই টেস্টিং করানো প্রোডাক্টটাকে। হ্যাঁ, ইনিশিয়ালি অনেক প্রোডাকশন করলে পুরোটাই ফ্লপ করলো, তাইলে কিন্তু আবার আলটিমেটলি রিস্ক হয়ে যাবে। দেন হচ্ছে কমার্শিয়াল মার্কেটে মানে টেস্টিং করানোর ক্ষেত্রে হোয়াইন টেস্ট মার্কেটিং ইজ লাইকলি, হোয়াইন টেস্ট মার্কেটিং ইজ আনলাইকলি। ধরেন যদি নিউ প্রোডাক্ট লার্জ ইনভেস্টমেন্ট করে অনেক সময় টেস্টিং করানো হয়, বা অনেক সময় স্যাম্পল মানে কম্পিউটার কপি, মানে বিভিন্নভাবে এটা মানে এই জিনিসটা ফরমেশন করা হয়। দ্য লাস্ট ইজ কমার্শিয়ালাইজেশন, মানে দ্যাট মিনস ইন্ট্রোডিউসিং নিউ প্রোডাক্ট মার্কেটে। একবার ফাইনালি যখন আমরা মার্কেটে প্রোডাক্টটা নিয়ে আসি বা অফার করি, তখন আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে কখন আমরা লঞ্চ করবো। দেখেছে দেশে মারামারি হানাহানি চলতেছে, হ্যাঁ, তখন আপনি প্রোডাক্ট লঞ্চ করলে আলটিমেটলি ঝামেলা পড়ে যাবেন। বা কথার কথা দেখবেন অনেক সময় দেখবেন আইপিএল চলাকালীন সবাই মুভি রিলিজ করা হয় না, কেন? কারণ আইপিএলে সবাই তখন একটা মানে এটার মধ্যে একটা ইনভলভ থাকে, তখন তো কখন লঞ্চ করবে সেটাও জানতে হবে, কোথায় লঞ্চ করবে এটাও জানতে হবে। দ্যাট মিনস দেখবেন অনেকে ঢাকায় লঞ্চ করে, যেমন দেখবেন এসিআর যখন কোনো এগ্রিকালচার প্রোডাক্ট মানে এগ্রিকালচার মেশিনারি নিয়ে আসে, ওরা কিন্তু গ্রামে গিয়ে এটা লঞ্চ করে। মার্কেটে এটা মানে কীভাবে প্ল্যান মার্কেট রোল আউট, মানে আমরা যখন নতুন মার্কেটে নিয়ে একটা হাইপটা কেমন ক্রিয়েট হবে, এটাও মাথায় নিতে হবে, যে এটা প্রোডাক্টটা ফাইনালি যখন আমরা নিয়ে আসবো। সো এই টপিকটা তো মানে না, আমরা অ্যাডপশন প্রসেসে চলে যাই। অ্যাডপশন প্রসেস অলরেডি আমরা পড়ে ফেলছি, আমাদের আগের লেকচারে ছিল, নতুন করে কিছু করার নেই। অ্যাডপশন প্রসেস হচ্ছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ইভ্যালুয়েশন, ট্রায়াল অ্যান্ড অ্যাডপশন। যে কোনো জিনিসের ক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়, মানুষ আগে জানে, প্রোডাক্টটা জানে যে নতুন একটা প্রোডাক্ট আসছে মার্কেটে। তো নতুন প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডপশনটা খুব গুরুত্বপূর্ণ। নতুন প্রোডাক্ট যখন আসবে মার্কেটে জানবে, মানুষের মধ্যে ইন্টারেস্ট তৈরি হবে, সিক ইনফো অ্যাবাউট দ্য নিউ প্রোডাক্ট, তারা আমার প্রোডাক্ট সম্বন্ধে নতুন ইনফরমেশন নিবে, কিউরিয়াস অ্যাবাউট, তারপর ইভ্যালুয়েশন করবে যে আমরা যে প্রোডাক্টটা অলরেডি ব্যবহার করতেছি এটা এই প্রোডাক্টের মধ্যে নতুন কী আছে, কী আসবে, এইসব প্রোডাক্ট বেনিফিট এটা তাদের জন্য অর্থ হবে কিনা। দেন তারা একটা ট্রায়াল বেসিস, টেস্ট ড্রাইভ মানে ট্রায়াল বেসিস ব্যবহার করে, বা একটা শ্যাম্পুর স্যাম্পল নেয়, নিয়ে ব্যবহার করে দেখে কেমন। ট্রায়াল করার পরে যদি দেখে যে না প্রোডাক্টটা ভালো, তখন সেটা অ্যাডপশন করে। এটাই অ্যাডপশন প্রসেস বলা হয়। নতুন প্রোডাক্টের ক্ষেত্রে এটা হয়, মানে নতুন প্রোডাক্ট যখন মার্কেটে আসে, মানুষ অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ইভ্যালুয়েশন, ট্রায়াল অ্যান্ড অ্যাডপশনের মাধ্যমে জিনিসটা অবজার্ভ করে না। এটা একটা অ্যাডপশনের মানে বলা হয় যে ক্যাটাগরিজ অফ অ্যাডপ্টার্স। আমরা 1 2 3 4 5 রকম অ্যাডপ্টার দেখি। কিছু অ্যাডপ্টার আছে যে আর মানে পুরো মার্কেটের এটা সাইজটাকে 100-র মধ্যে ভাগ করা হয়েছে। যে দেখবেন অ্যাপলের ফোন আসার সাথে সাথেই মানুষ ওই নতুন মডেলটা পারচেস করা শুরু করে। হ্যাঁ, আবার নতুন একটা, বা অ্যাপল না যে কোনো কিছুই, ধরেন আমরা নতুন একটা জুস নিয়ে আসছি আমরা মার্কেটে, তাই না? নতুন একটা জুস, ধরেন আমরা জুস নিয়ে আসছি, ধরেন কথার কথা আমরা সে ফর এক্সাম্পল ধরেন আমরা আমলকির একটা জুস নিয়ে আসলাম। হ্যাঁ, আমলকি একটা জুস নিয়ে আসলাম আমরা নতুন করে মার্কেটে, হ্যাঁ, বা আমলকি জুস। তো আমলকি জুসটা আনার পরে এই ইনোভেটর, কিছু কাস্টমারের নাম বলা হয়, কাস্টমারকে বলে ইনোভেটর। আর নতুন প্রোডাক্ট আসলেই ট্রায়াল করে, এটা হচ্ছে 2.5%, মানে মার্কেটের 2.5% কাস্টমার এমন হয় যারা নতুন প্রোডাক্ট আসলে ট্রায়াল করে। নতুন প্রোডাক্ট আসলে তারা কি করে, ট্রাই করে দেখে যে কেমন, এটা তাদের একটা কাইন্ড অফ একটা মানে তাদের একটা হ্যাবিট বা ধরেন এরকম। এরপরে তারা পরে কিছুদিন পরে যারা আর্লি অ্যাডপ্টার, যারা মোটামুটি
মানে নেক্সট অপিনিয়ন লিডার্স এন্ড অ্যাডপ্ট কেয়ারফুলি, যারা একটু ইনফ্লুয়েন্সার বা যারা অনেক কিছু জানে বুঝে, মানে কিছুটা মার্কেটে একটা আইডিয়া আছে। এই 13.5% কাস্টমার হচ্ছে এরকম যারা প্রোডাক্টটা মোটামুটি মার্কেটে আসার পরে কিছুদিন পরে ওরা অ্যাডপ্ট করে, তারাও নতুন নতুন অ্যাডপ্ট করে। এরপর যারা মানে মানে প্রোডাক্টটা মোটামুটি এখন পরিচিত কিন্তু অ্যাভেলেবল হয়ে যায় না একদম, আর্লি মেজরিটি বলা হয় 34% কাস্টমার যারা কি প্রোডাক্টটা অ্যাভেলেবল হওয়ার মানে তারাই প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করে মার্কেটে, মানে প্রোডাক্টটা পরিচিত মার্কেটে মোটামুটি ইউজ হচ্ছে কিন্তু একদম অ্যাভেলেবল হয় নাই। এই যারা একদম মানে অ্যাভেলেবল হওয়ার আগে যারা ইউজ করে তারা হচ্ছে আর্লি অ্যাডাপ্টার্স, অ্যাভেলেবল যারা করে এই আর্লি মেজরিটি যারা তারা অ্যাভেলেবল। এখন প্রোডাক্টটা যখন একদম অ্যাভেলেবল হয়ে যায় মার্কেটে মোটামুটি অনেকদিন চলে গেছে এবং অ্যাভারেজ পর্যায়ে মানে মার্কেটে মোটামুটি স্টাবলিশ প্রোডাক্ট, এই মানুষটা হচ্ছে এই তারপরে যারা ইউজ করে তারা হচ্ছে লেট মেজরিটি, যারা 34% কাস্টমার এমন হয় যে তারা কি মোটামুটি স্টাবলিশ প্রোডাক্ট এখন তারা ইউজ করে। আর প্রোডাক্ট ধরেন একদম শেষ মানে এই ভার্সনটা ধরেন আইফোনের ধরেন এখন যদি 12-13 মডেলগুলো বলি, এখন অনেকে আছে যারা 12-13 মডেল ইউজ করে বা কিনে হয়তো প্রাইসের কারণ বিভিন্ন কারণে ব্যবহার করে, এই কাস্টমারকে বলা হয় লেগার্স বা লেগার্স কাস্টমার। তারা কিন্তু আলটিমেটলি যখন প্রোডাক্ট একদম শেষের দিকে তখন প্রোডাক্টটা তারা ব্যবহার করে। সো এই বাংলাদেশের একটা বড় অংশ কাস্টমার যারা আছে যারা মানে যেমন ইউথ যারা আছে তারা অনেক ইনোভেটর হয়, তারা ট্যাক প্রোডাক্ট নতুন ট্যাক প্রোডাক্ট আসলে তারা ব্যবহার করা শুরু করে। সো মানে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অ্যাডপশন অনেক কারণ হইতে পারে। রিলেটিভ অ্যাডভান্টেজ যে ওইটা হচ্ছে আমি 3G ইউজ করতেছি, 4G আছে 4G ব্যবহার করবো, আপডেট ভার্সনে যায়। অনেক সময় কম্পিটেবিলিটি দেখেছে তার মানে এক্সপিরিয়েন্স পটেনশিয়াল অ্যাডপ্টার যারা মানে মানে প্রোডাক্টটা তারা আরও বেশি মানে কম্পিটেবল হয়, তারা মানে ইজি গোয়িং হয়। যেমন যারা ব্যাংকিং মোবাইল ব্যাংকিংটা অনেক বেশি তাদের কাছে কম্পিটেবল, তাদের সাথে তাদের জীবনে চলাফেরার সাথে নতুন যুগের চাহিদা অনুযায়ী তাদের সাথে এটা ম্যাচ করে যায়। কমপ্লেক্সিটি অনেক সময় আবার ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অনেক সময় হয় যে মানে যদি প্রোডাক্টটা কমপ্লেক্স হয়, নতুন প্রোডাক্ট হইলেও অনেকে অ্যাডপ্ট করে না কারণ প্রোডাক্ট যদি কমপ্লেক্স হয়। ট্রায়ালেবিলিটি ক্যান পিপল ট্রাই লিমিটেড, যদি যেমন আমরা ChatGPT কথা বলতে পারি, খুব ভালো একটা এক্সাম্পল ধরেন ChatGPT যদি আমাদেরকে ফ্রি ইউজ করতে না দিত তাহলে ডেফিনেটলি এই প্রোডাক্ট কেউ অ্যাডপ্ট করতো না, কারণ ফ্রি ইউজ করতে দিতে যখন আমরা দেখছি যে হ্যাঁ একটা সারপ্রাইজিং জিনিস আসছে তখন সবাই ইউজ করছে। তো ট্রায়ালেবিলিটি আছে কিনা এটা একটা বিষয়। যেমন আমাদের লাইভ এমসিকিউতে অনেক কিছু আপনারা ধরেন মানে আপনাদেরকে ফ্রি অফ কস্ট বা ফ্রি ট্রায়ালের জন্য দেওয়া আছে, ক্লাস দেখার জন্য, ক্লাস কেমন হয়, কন্টেন্ট বিভিন্ন কন্টেন্ট ফ্রি দেওয়া আছে, অনেক কন্টেন্ট আছে মানে উইদাউট এনি মানে কোনো খরচ ছাড়াই দেওয়া আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই কারণে লাইভ এমসিকিউকে সবাই তাড়াতাড়ি অ্যাডপ্ট করছে। কমিউনিকেবিলিটি দ্যাট মিনস ই বেনিফিটস ক্যান বি ইজিলি অবজার্ভ, মানে আমরা বেনিফিটটা সরাসরি পাচ্ছি কিনা, ঘুরে ফিরে বেনিফিট না, একদম আমি ইউজ করলাম বেনিফিট পাইলাম এরকম বিষয়। লাইভ এমসিকিউতে ডাইরেক্ট সরাসরি মানুষের যখন বেনিফিটটা সরাসরি পাইছে, যদি লাইভ এমসিকিউ বলতো না আপনি 2 মাস ইউজ করেন আস্তে আস্তে আপনার ক্যাপাবিলিটি বাড়বে, তাহলে কিন্তু এটা আলটিমেটলি কেউ নিত না। ফ্যাক্টর অ্যাডপশন প্রসেসের মধ্যে এই যে আমরা অলরেডি যে আলোচনা করছি একটা শর্ট ফর্ম এখানে দিয়ে দিছি। তো আমরা কোশ্চেনে যদি চলে আসি যে অনেক নতুন পণ্য ব্যর্থ হওয়ার প্রধান কারণ কি, মেজর রিজন হচ্ছে আমরা কাস্টমারের নিডস এবং মানে তার যে সার্ভিসটা সেটা আমরা আলটিমেটলি জানি না। পুর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কাস্টমার নিডস অ্যান্ড পজিশনিং, এটাই ফেল হয়, কারণ আলটিমেট প্রোডাক্ট বানাবো কাস্টমারের জন্য। দ্য পারপাস অফ আইডিয়া স্ক্রিনিং কেন আমরা করি, যেন আমাদের ড্রপ পোর আইডিয়াস আর্লি অ্যান্ড রিডিউস কস্ট, যেন আমাদের যেগুলো বাজে আইডিয়া এগুলো সাথে সাথে চলে যায়, কারণ আইডিয়া যত বেশি রাখবো এগুলো আলটিমেটলি খরচ আমাদেরকে আরো বাড়াবে। অ্যাডপশন প্রসেসের সঠিক ইয়েটা কি, এটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে সবগুলো খুব কাছাকাছি আসবে। যে আমরা অ্যাওয়ারনেসের পরে আমাদের কি তৈরি হবে, ইন্টারেস্টের পরে ইভ্যালুয়েশন ট্রায়াল অ্যাডপশন, এটা খেয়াল রাখেন কিন্তু এটা ভালোভাবে। কমার্শিয়ালাইজেশন ডিসিশন টাইপিক্যালি কমার্শিয়ালাইজেশন কখন হয়, কমার্শিয়ালাইজেশন টিপিক্যাল হয় টাইমিং, কোথায় করবো, মানে কখন করবো, কোন জায়গায় করবো, কাদের জন্য করবো, রোল আউট স্কেল কেমন, এইগুলোর উপর ডিপেন্ড করে সেটা হয়। সো হোয়ান, হোয়ার, টু হোম অ্যান্ড হাউ টু লঞ্চ, এটার উপরে কমার্শিয়ালাইজেশন ডিপেন্ড করে। সো মোটামুটি আমাদের এই ছিল আজকের একটু লম্বা সেশন, কিন্তু লম্বা সেশন হলেও আমাদের মার্কেটিং এর কোর যে চ্যাপ্টার 2, হ্যাঁ, মার্কেটিং প্ল্যানিং, স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং, এটা আমরা পড়ছি। কম্পিটিটর যেটা আপনার পার্ট 2 এর খুবই গুরুত্বপূর্ণ, মানে আজকের লেকচারটা পার্ট 2 এর অ্যাটলিস্ট ধরেন 30% কোশ্চেন কভার করবে পার্ট 2 থেকে, মানে 50-এর মধ্যে অ্যাটলিস্ট আমি 10 to 12 কোশ্চেন আপনারা পাবেন, মানে 10 থেকে 12টা কোশ্চেন আপনাদের এই লেকচারটা থেকেই আমার যতটুকু আইডিয়া সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা আমাদের কোর কয়েকটা জিনিস আছে। দ্য লাস্ট যেটা ছিল সেটা কি, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস, এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো আজকে ক্লাসটা একটু লম্বা হয়েছে, বাট আমি আশা করি আপনাদের অনেক কিছু বেনিফিট হয়েছে। আবারও একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আপনারা এই বই, আমি একদম ফার্স্ট লেকচার থেকে বলছি, বই, লেকচার শিট প্যারালালি আপনারা পড়েন, বই যতটুকু সম্ভব পড়েন, অ্যাটলিস্ট না পারলেও অ্যাটলিস্ট আপনারা
লেকচার নোটগুলো পড়েন। এছাড়া অন্য কোনো শর্টকাট বা কিছু নাই এরকম ডেসক্রিপটিভ কোর্স সম্পর্কে পরীক্ষা ভালো করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ।